চলো 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 রাইট। হ্যাঁ, তোমাদের যেটা খুব ভালো করে আমার বলবার আছে সেটা হচ্ছে যে স্যার প্রিলিমস আর মেন এই দুটো কি আমরা আলাদা আলাদা একটা চ্যাপ্টার করব? আমার প্রশ্নটা হচ্ছে না, আমি যে চ্যাপ্টারটা প্রিলিমসে পড়বো সেটা কিন্তু মেনের মতো করেই পড়বো। এবার আমি বলে দেবো পড়ানোর সময় যে এগুলো মেনের জন্য ইম্পর্টেন্ট আর এগুলো প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। আর একটা কথা বলি, ক্রমশ না পার্থক্যটা কমছে, যে এটা প্রিলিমস এটা মেন। তার কারণ বিগত 3 বছরের যে কোয়েশ্চেন 2021, 2022 এবং 23 খুব ভালো করে লক্ষ্য করে দেখবে যে এখানে কিন্তু প্রচুর বিগত বছরের প্রিলিমসের কোয়েশ্চেন দিয়েছে। আবার যদি আমি 14 থেকে 18, 19 বা 20 একটা হিসেব ধরি, তাহলে আমরা দেখবো ওই মেনের কিছু কোয়েশ্চেন আবার প্রিলিমসে এসেছে। ঠিক এই যে রদল বদলটা, মানে কোয়েশ্চেনের যে রদল বদল, এটা কিন্তু আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। একটা পুরোপুরি সহজ চ্যাপ্টার, মানে যেটা দিয়ে শুরু হয় সেটা দিয়ে আমরা শুরু করলাম, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে, প্রচুর ইনফরমেশন, প্রচুর মনে রাখতে হবে। ছেলেমেয়েরা এই চ্যাপ্টারটা ভয় পায় যে স্যার এত মনে রাখতে হয় না, যে আমি মনে রাখার জায়গাটাকে আমি তোমাদের তৈরি করে দেবো। ঠিক আমার গোড়া থেকে শুরু করছি। বেশ, হ্যাঁ তোমরা আশা করি সাউন্ডটা ভালো করে পেয়েছো। হ্যাঁ, তোমাদের অসুবিধা হয়নি। এবার আমি এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখাবো, তোমরা দেখে নেবে। বেশ, এখানে দেখো প্রথমেই শুরুতে আমি একটা ম্যাপ দেখিয়েছি, ম্যাপটা ভালো করে লক্ষ্য করবে। এই ম্যাপটা মোটামুটি ইন্দাস ভ্যালির যে যে সাইটগুলো এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমাদের এখানে হাইলাইট করা হয়েছে। যেমন ধরো এখানে ধোলাবিরা ইম্পর্টেন্ট, যেমন ধরো এখানে মহেঞ্জোদারো, যেমন ধরো কোট দিজি, যেমন ধরো চানহুদারো, ঠিক আছে, যেমন ধরো সুতকাজেন্দর। আবার ধরো এইখানে যদি আমরা ভালো করে দেখি হরপ্পা, এখানে রোপার, ঠিক আছে, এখানে রাখিগাড়ি, এখানে কালীবঙ্গান, এখানে বানমালি। এই জায়গাগুলো হচ্ছে পরীক্ষায় প্রশ্ন হয়, এই জায়গাগুলো আমরা বেশি করে হাইলাইট করব। নেক্সট, তারপর দেখো আমরা যেটা ডিসকভারি নিয়ে বলেছি, সেই ডিসকভারিটা নিয়ে আমি একটু বলবো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের জায়গাটা আমরা সবসময় ভাবি কি, যে এটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি এদেরই উদ্যোগে তৈরি হয়েছে, স্যার জন মার্শালের উদ্যোগে তৈরি হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম নয়, ব্যাপারটা এরকম ছিল না। ঘটনাটা গড়ায় কোন দিকে, যখন ইউরোপে আলোচনা হচ্ছিল বা ব্রিটিশরা যারা ভারতে থাকতো তারা প্রায় আলোচনা করতো যে আর্য সভ্যতা ভারতে এসছে বলেই ভারতীয়দের উন্নতি। তাহলে আর্য সভ্যতাই হচ্ছে ভারতীয় সভ্যতার স্রষ্টা। স্রষ্টা মানে হচ্ছে কি বিল্ডার্স অর অথর্স, মনে রাখতে হবে, এই বিল্ডার্স অ্যান্ড অথর্স বলা হতো। তাহলে প্রশ্নটা হচ্ছে তার আগে কি কিছু ছিল না? তার আগে যে সত্যি সত্যি একটা কিছু ছিল, সেটা আভাস যিনি পান তার নাম আমাদের চার্লস ম্যাসন। ভদ্রলোকের নামটা মনে রাখবে, চার্লস ম্যাসন। 1826 খ্রিস্টাব্দে চার্লস ম্যাসন প্রথম হরপ্পার প্রত্নকেন্দ্রটা যায়, যাকে বলে আমাদের রাভি নদীর তীরে, এবং সেখান থেকে উনি কিছু নমুনা সংগ্রহ করেন, যেটা ইংল্যান্ডে নিয়ে গিয়ে পরীক্ষা হয় এবং ইংল্যান্ড থেকে জানিয়ে দেওয়া হয় যে এটা নিয়ার অ্যাবাউট 3500 বিসি, 3500 খ্রিস্টপূর্বাব্দের পাথর। তখন উনি খুব নড়ে চড়ে বসেন। উনি তখন বলেন যে তার মানে ভারতবর্ষেই রয়েছে সবচেয়ে প্রাচীন সভ্যতার সন্ধান, যেটা আর্য সভ্যতার থেকেও প্রাচীন। কিন্তু মুশকিলটা হচ্ছে এই, ভদ্রলোকের অর্থবল ছিল না, যার জন্য উনি নিজের উদ্যোগে বা ব্রিটিশ সরকারের উদ্যোগে উনি কোনো খনন কার্য বা এক্সকাভেটিং করতে পারলেন না। এখন প্রশ্নটা হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটাকে 3টে নাম দেওয়া হয়েছিল। কেউ বলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, কেউ আবার বলেছে এটা হরপ্পান সিভিলাইজেশন, আবার কেউ বলেছে এটা কেবলই মাত্র ইন্দাস সিভিলাইজেশন।
তাহলে তিনটে নাম, ইন্দাস ভ্যালি আর হরপ্পা সিভিলাইজেশন। ঠিক আছে, এবার এই যে ভেরিয়াস সিনোনিমাস আমরা যেটা বলছি, তাহলে প্রশ্ন চলে আসে যে 3500 খ্রিস্টপূর্বাব্দের যদি পাথরগুলো হয় তাহলে এটা কোন সময়? এটাকে আমরা বলি এক কথায় চ্যালকোলিথিক এজ, যেটাকে আমরা ব্রোঞ্জ এজ বলি বা প্রোটো হিস্টোরিক্যাল এজ বলি। এই যে চ্যালকোলিথিক এজ, এর সময়টাকে আমরা মেনশন করি 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে ইন্দাস ভ্যালি কোন সময় সিভিলাইজেশন, এটা বললে তুমি এক কথায় উত্তর করে দিতে পারো। কি বলতে পারো? যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টোটালি চ্যালকোলিথিক এজে সিভিলাইজেশন। ঠিক আছে, এবার আমরা চলে যাব ঠিক তার পরের ধাপে। সেটা হচ্ছে আমি চার্লস ম্যাসনের কথা বললাম, ভদ্রলোককে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং উনি নোটিশ করেছিলেন, এবং এই নোটিশটা এতটাই পপুলার হয় যে একজন সেনাপতি জেনারেল, তিনি রঞ্জিত সিং এর সঙ্গে দেখা করতে যাচ্ছেন 1831-এ। কোথায়? লাহোরে। যখন রঞ্জিত সিং এর সঙ্গে 1831-এ লাহোরে দেখা করতে যাচ্ছেন, ঠিক সেই সময় সে কিছু সেনাবাহিনীকে বলল যে তোমরা এগিয়ে যাও, আর সামান্য কয়েকজন আর্মিকে নিয়ে বলল চলো আমার সঙ্গে। ওরা উনি কোথায় চলে গেলেন? সোজা চলে গেলেন আমাদের সেই রাভি নদীর তীরে, যেটাকে আমরা এক কথায় বলি ওয়েস্টার্ন পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব। এবং উনিও কিন্তু আই উইটনেস হলেন, প্রত্যক্ষ করলেন সেখানকার পুরনো পাথরগুলোকে। ঠিক আছে, মনে থাকবে এটা। এবং এই যে আমি বড় কারণটা তোমাদেরকে নির্দেশ করলাম, তারপরে কিন্তু আমাদের কি এসেছিল? একটা জোয়ার এসেছিল, তাই তো? কিরকম ভাবে জোয়ারটা এসেছিল? সেটা হচ্ছে এই ম্যাসন আর ম্যাসনের পরে বার্নস, এই দুজনের চেষ্টার পর 31-এর পর আমরা দেখতে পেলাম যে যখন আমাদের ভারতবর্ষের রেলপথ তৈরি হয়েছে, সেই রেলপথ তৈরি হওয়ার সময় আমাদের 1853 এবং 1872 পর পর দুবার এই সিন্ধু সভ্যতাটাকে অবজার্ভ করেছিলেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহাম। তোমরা এক কথায় বলে দেবে, হ্যাঁ স্যার, আলেকজান্ডার ক্যানিংহাম 1861-এ আলেকজান্ডার ক্যানিংহাম কিন্তু আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করেছিল। ঠিক, এবং তার একটা অ্যাডভান্টেজ ছিল, কারণ রেলপথ তৈরি হয়ে গেছে, তাই তো? এবং রেলপথ তৈরি হওয়ার সুবাদে উনি যখন 1872 সালে গিয়েছিলেন, অনেকদিন স্টে করতে পেরেছিলেন আর প্রচুর নমুনা সংগ্রহ করতে পেরেছিলেন। কিন্তু ওনারও সামনে একটা সমস্যা ছিল, যতই উনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করুক, ওনার সমস্যাটা একটা অ্যাকুইট সমস্যা দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে ইকোনমি, তাই তো? অর্থ। এবং সেই অর্থ যখন উনি সেই জোগাড় করতে পারলেন না, তখন তাকে বিফল মনোরথে ফিরে যেতে হলো। কিন্তু তিনি একটা দিশা দেখিয়ে গেলেন এবং বলে গেলেন যে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা প্রমাণিত, প্রুভড, সেটা হচ্ছে আর আর্য সভ্যতা নয়, সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলের, এই পশ্চিম পাঞ্জাবের কাছেই যে সভ্যতা আছে সেটি। বেশ কিছু প্রশ্ন করেছো, একদম একদম। সুস্মিতা, ঠিক আছে তো? বুঝতে পেরেছো? অনন্যা, বুঝতে পেরেছো? বেশ। গোপাল, বুঝতে পেরেছো? ঠিক আছে, এইবার আমরা তার পরের ধাপে চলে যাচ্ছি। এবার তোমরা চমকিত হয়ে যাবে। সেই চমকিতর ব্যাপারটা হচ্ছে, আলেকজান্ডার ক্যানিংহাম কিন্তু একটা কাজের কাজ করে রেখেছিল। উনি যখন সন্ধে হয়ে গেল, তখন উনি বাচ্চাগুলোর কাছ থেকে প্রচুর পাথর কিনে নিলেন। এবার কিনে নিলেন কিভাবে? প্রচুর টফি, ঠিক আছে, জামা কাপড় দিয়ে। এবং দেখছেন রাত্রিবেলা এক ভদ্রমহিলা রুটি বেলছে, এবং রুটি বেলার পরে উনি দেখছেন যে দুটো মাছের ছবি শিলমোহরে ঠুকে ঠুকে, একটা বড় শিল, উনি রুটি বেলছেন। উনি তখন জিজ্ঞেস করলেন, এটা আপনি কোথায় পেয়েছেন? তখন বলছে, ওই যে দেখতে পাচ্ছেন যে বড় ঢিপিটা আছে, ওখান থেকে আমি পেয়েছি। কিন্তু আপনি বাবু যাবেন না। কেন যাবেন না? যেন ওইখানে হচ্ছে প্রচুর বিষাক্ত সাপ আছে, ঢিপি তো, ওখানে বেরোয় অনেককে কামড় দিয়েছে, তাই আপনি যাবেন না। যদি মনে হয় দিনের বেলা কাউকে লোক নিয়ে যাবেন, ওখান থেকে নেবেন। তখন বলছে, যদি আপনি কিছু না মনে করেন, আপনার ওই যেটাতে রুটি বেলছেন ওটা আমাকে দেবেন, আমি আপনাকে অনেক টাকা দেবো। তখন ওই ভদ্রমহিলা বলছে যে টাকা দিয়ে জিনিসপত্র কেনা যায়, আপনার কাছে ভালো জামা কাপড় আছে, আপনি দিতে পারবেন? তখন উনি বলছেন, আমার কাছে তো কোনো মহিলার জামা কাপড় নেই, ঠিক আছে, আপনাকে কিছু টাকা আর আমি কিছু ড্রেস দিলাম। তখন উনি ওই শিলমোহরটা নিয়ে চলে এসেছিলেন। তোমরা যদি এখনো কেউ যাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে, তুমি দেখবে এই শিলমোহরটা রাখা আছে।
উনি কিন্তু পার্সোনাল কালেকশন করে এটা নিয়ে চলে গেছিলেন। এবার যেটা গড়ালো সেটা হচ্ছে আমাদের এই ঘটনাটার পরে 1899-এ একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এক ভাইসরয় ভারতবর্ষে এলেন এবং তার উচ্চাকাঙ্ক্ষার বড় দিকটা ছিল আবার উনি সাম্রাজ্য তৈরি করবেন, কিন্তু তার একটা বড় মন ছিল, সে মনটা হচ্ছে শিল্প সংস্কৃতি। উনি ঠিক করলেন যে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়েছে কিন্তু খুব দৈন্য, ঠিক আছে, একটা তার গ্লোরি বলে কিছু নেই, তাই তো, সেটাকে দিতে হবে। এবং সেটার জন্য উনি কি করলেন, টাকা পয়সা ইনভেস্ট করলেন। সময়টা ছিল হচ্ছে 1900 থেকে 1901, এবং তার মধ্যে রিভাইভ মানে পুনরুজ্জীবিত হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবং উনি ঘোষণা করলেন যে এখানে আমি যাকে নিয়োগ করব সে একজন ডিরেক্টর হবে এবং সেই ডিরেক্টরকে অনেক কিছু জানতে হবে, শুধু লেখাপড়া নয়। খুব ভালো কথা। তাহলে প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে ডিরেক্টর বলে একটা পোস্ট চালু হলো। এবার লন্ডন থেকে স্বয়ং রানী একটা নাম প্রস্তাব করলেন লর্ড কার্জনের কাছে এবং তাকে পাঠিয়ে দিলেন। ওনাকে দেখেই মানে প্রচন্ড ব্রিটিশনায় মুখটা ভরে গেল লর্ড কার্জনের। বলছে আমি যাকে চেয়েছিলাম রোগা পাতলা লোক চেয়েছিলাম, কিন্তু আপনি তো প্রচন্ড স্বাস্থ্য ভালো, প্রয়োজনের তুলনায় আপনার অনেক বেশি স্বাস্থ্য ভালো। তারপরে বলছে আচ্ছা একটা কাজ করুন তো, আপনি অক্সফোর্ডে পড়ান আমি শুনেছি, খুব ভালো কথা, ওইখানে একটা ঘোড়া বাঁধা আছে, ওই ঘোড়াটা আপনি খুলুন, খুলে আপনি একটু ঘুরে আসুন তো, ঘোড়া কিরকম রাইডিং করতে পারেন আমি দেখবো। তখন সে চিৎকার করে বলল আমার নাম ভিনসেন্ট আর্থার স্মিথ, ঠিক আছে, একজন ফেমাস হিস্টোরিয়ান, ইতিহাস পড়ানো আমার কাজ, ঘোড়ায় চড়া আমার কাজ নয়। ঠিক আছে, উনি দমে গেলেন না। তারপরে বললেন ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন, আমি স্টপ ওয়াচটা রেডি করছি, আপনি 100 মিটার দৌড় আমাকে দৌড়ে দেখান। তখনও সে একই কথা বললো। তখন বলছে আপনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি জ্ঞানী, এত জ্ঞানী লোক আমার দরকার নেই, আপনি আসতে পারেন। উনি সোজাসুজি ভিনসেন্ট আর্থার স্মিথকে ফিরিয়ে দিলেন এবং যাকে নিলেন মাত্র তার 23 বছর বয়স, আর্কিওলজি সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, উনি খুব ফাস্ট দৌড়তে পারতেন আর দারুণ হর্স রাইডিং করতে পারতেন। এবং সেই ছেলেটিকেই আমাদের কি করা হলো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে 1903 সালে তাকে ডিরেক্টর করা হলো। তিনি আর কেউ নন, তিনি হলেন স্যার জন মার্শাল। স্যার জন মার্শাল তখন লর্ড কার্জনকে বললেন যে স্যার এত দায়িত্ব আমাকে দিয়েছেন, একটু দায়িত্ব কমিয়ে দিন না, যদি আমার একটা অ্যাসিস্ট্যান্ট দেন। তখন বলো তুমি তাহলে সংগ্রহ করো। তখন একটা খুব নিডি ছেলে, কিন্তু সে খুব জ্ঞানী ছেলে, ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, ছেলেটির নাম ছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ওনাকে তিনি কি করলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়ে আসলেন। এবার জমে উঠলো, তাই তো, একটা সুন্দর মেলবন্ধনে স্যার জন মার্শাল এবং আমাদের কি বললাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন সেই একটাই, লর্ড কার্জন তো 1905 সালে চলে গেলেন, তোমরা নিশ্চয়ই জানো। তার আগে এনশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, তাই তো, এই প্রাচীন যে সৌধগুলো তার সংরক্ষণের একটা আইন চালু করে গেলেন। এবার তার মেনটেনেন্স কি করে হবে, টাকা আসবে কোথা থেকে? তখন লর্ড কার্জন একটা কাঁধে হাত দিয়ে বলে গেছিল একটা কথা মার্শালকে, আপনি জানেন এখানকার ভারতীয় ধনী লোকেরা সবচেয়ে বেশি টাকা খরচা করে কিসে? তখন বলছে কিসে? বলছে একটা শিকারে, হান্টিং, আর একটা হচ্ছে বিয়ে করতে গিয়ে। লট অফ ওমেনের সঙ্গে তারা বিয়ে সম্পর্কে জড়ায়, বছর উৎসব করে, প্রচুর টাকা খরচা করে। আপনি বলবেন যে আপনি যে জায়গাটা আবিষ্কার করবেন, যে জায়গাটা পাঠিয়ে দেবো, আপনি দাঁড়াবেন, একটা ফ্রন্ট পেজের ছবি হবে, ঠিক আছে, সেই ছবিটা 4 থেকে 5টা ইংলিশ নিউজ পেপারে বেরোবে, তখন ওরা রাজি হবে। এই কথাটা কিন্তু মাথায় গেঁথে গেছিল স্যার জন মার্শালের। সত্যি তো, লেপার্ড মারছে, টাইগার মারছে, হাতি মারছে, প্রচুর খরচা, 1 মাসের 2 মাসের একটা ট্যুর করে ওরা যায়। তখন উনি একজন রায় বাহাদুরের সঙ্গে কন্ট্রাক্ট করলেন যে দেখুন আপনার পরিবারের লোকেরা শিকারের জন্য বিখ্যাত, বিয়ে করার জন্য বিখ্যাত, কিন্তু শুনেছি আপনি পড়াশোনা করেছেন, এবং আপনি পড়াশোনা যেহেতু করেছেন তাই আপনাকে আমার খুব প্রয়োজন, ঠিক। এবং সেই লোকটাকে হায়ার করে নিয়ে আসা হলো। তোমরা যারা সত্যজিৎ রায়ের একটা খুব ভালো নভেল রয়্যাল বেঙ্গল রহস্য পড়েছো, এটাতে কিন্তু একটা অস্পষ্ট ছাপ আছে, ওই গল্পটার ছাপ আছে, যে অস্পষ্টভাবে দয়ারাম সাহানি এসছে, যে হাত ভেঙে গিয়েছিল, ওনার বন্ধু ওনার হয়ে স্বীকার করে দিত, এই তো গল্পের মূল প্লট ছিল রয়্যাল বেঙ্গল। তো সেরকম ভাবে দয়ারাম সাহানি বলল যে আমার পূর্বপুরুষ কি করেছে তা নিয়ে আমি খুব অভিভূত নই, তবে আমি কিছু করতে চাই। তখন পার্সোনাল অনেকটা টাকাই দয়ারাম সাহানি দিয়েছিল এবং সেটা দিয়েই উনি আবিষ্কার করলেন হরপ্পা। মনে থাকবে? তাহলে দেখো লর্ড কার্জনের বুদ্ধিটা কেমন কাজে লাগালো স্যার জন মার্শাল, ঠিক। এবার আমি একটা কথা বলবো, এরও মাঝখানে একটা ঘটনা আছে যে স্যার এই যে আপনি বলছিলেন যে ওরা প্রমাণ করে দিয়েছিল যে আর্য সভ্যতার আগে সিন্ধু সভ্যতা, তার দুটো প্রমাণ আপনি আমাদের দিন।
দিয়ে দিচ্ছি তোমাদের দুটো প্রমাণ। সেটা হচ্ছে শিলমোহর, তাই না? শিলমোহর হচ্ছে পাথরের গায়ে খোদাই করে যেটা করা হয় তাকে শিলমোহর বলি, এবং তার উপরে সায়েন্টিফিকভাবে রেডিও কার্বন 14 টেস্ট করা হয় যাতে কার্বন আছে কিনা বোঝা যায়, ঠিক সময়টাকে নির্ণয় করা যায়। 1912 সালে জে ফ্লিট বলে একজন তোমার প্রত্নতত্ত্ববিদ আর্কিওলজিস্ট, সে অনেকগুলো শিলমোহর তোমার খুঁজে পেল, যার মধ্যে ছিল একটা বাঘ ঘাড় বেঁকিয়ে দেখছে, গাছের মধ্যে কে বসে আছে, তারপরে একটা ষাঁড়ের ছবি, তাই তো, তারপরে জারের ছবি, কলসির ছবি, এরকম প্রচুর প্রচুর ইউনিকর্ন সিলের ছবি উনি আমাদের সামনে প্রডিউস করলেন। এবং তারপরে আমরা যেটা দেখতে পেলাম, আর সময় নষ্ট একদমই নয়, তখন 1921-এ আমাদের দয়ারাম সাহানিকে দিয়ে আমাদের স্যার জন মার্শাল প্রথম আবিষ্কার করালেন যে জায়গাটাকে, তার নাম হলো হরপ্পা। তারা দারুণ প্রশ্ন হয়, কেন স্যার এই সভ্যতার নাম হচ্ছে, কেন এই সভ্যতার নাম হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতা, যেহেতু ফার্স্ট ফার্স্ট ডিসকভার্ড সাইট বা ফার্স্ট এক্সকাভেটেড সাইট। ঠিক আছে, দেখো ইংরেজিতে ডিসকভার আর এক্সকাভেটেডের মধ্যে অনেক পার্থক্য আছে। এক্সকাভেট মানে হচ্ছে কিছু খুঁজে পাওয়ার জন্য তুমি যখন খনন কার্য করছো, আর ডিসকভার মানে নিছকই আবিষ্কার, যে কিছু আবিষ্কার হলে তুমি ডিসকভার করতে পারো। যাই হোক, তাহলে এখানে এক্সকাভেটেড বলাটাই ভালো। এবং উনি যখন আবিষ্কার করলেন, আবিষ্কার করার পর আমাদের একটা দিগন্ত খুলে গেল। তখন স্যার জন মার্শাল রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে বলল, এই তুমি বলছিলে না বারবার করে একটা বৌদ্ধ তোমার কি বলে টেম্পল আবিষ্কার করবার কথা, তুমি চলে যাও, তোমার একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি চটপট চলে যাও, ওখানে গেলে তুমি পাবে, তুমি ওই তোমার বৌদ্ধ মন্দিরটা পাবে, তারপরও আরো কিছু পাবে। সেটা কি পাবে সেটাই সারপ্রাইজ। এবার উনি জানতেন যে তারই পরিচিত একজন লোক, তার নাম দেবদত্ত ভান্ডারকর, সে খুব কাছাকাছি গিয়েও একটা জায়গা, একটা বৌদ্ধ মন্দির মেনশন করতে পারেনি, কিন্তু উনি ওই ডাইরেকশন ধরে ধরে জায়গাটা খুঁজে পেয়েছিলেন। আর ঠিক ওই জায়গাটাতেই ছিল হচ্ছে মহেন্দ্রধর। ঠিক, তাহলে বৌদ্ধ স্তূপটা প্রথমে উনি আবিষ্কার করলেন, এবং 1922-তে উনি চলে গেলেন কোথায়, সিন্ধু নদীর তীরে লাড়াকানা বলে একটা গ্রাম, এবং এই লাড়াকানা গ্রামেই উনি মহেঞ্জোদড়ো আবিষ্কার করলেন। মনে রাখবে এটা সেকেন্ড ডিসকভার্ড সাইট। এবার মজার গল্পটা হচ্ছে এখানে, তখনও পর্যন্ত এই সভ্যতার নাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হয়নি। তখন স্যার জন মার্শাল বললেন, সবই তো সিন্ধু নদীর কাছে, সবই তো সিন্ধু নদীর কাছেই পাওয়া গেল, তাই এই সভ্যতাটার নাম হোক ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তাহলে হু কয়েন্ড দ্য নেম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হু হ্যাজ বিন রিগার্ডেড দ্য ফাদার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, প্রত্যেকটা উত্তরই কিন্তু হবে আমাদের স্যার জন মার্শাল, তাই তো। তাহলে সিন্ধু সভ্যতার স্রষ্টা, সিন্ধু সভ্যতার জনক, দুটোই হবে। তোমাদের দেখবে কোশ্চেনটা এইভাবে দেয়, বিল্ডার্স অ্যান্ড অথর্স, ইংরেজি খুব ভালো ইংরেজি, বিল্ডার্স অ্যান্ড অথর্স মানে স্রষ্টা। ঠিক আছে, হয়ে গেল। এইবার আমাদের যেটা পড়তে হবে খুব ভালো করে, যে স্যার আমরা তো আপনি সব বলে দিলেন, তাহলে একটা জিনিস আমাদের কাছে ধোঁয়াশা থেকে গেল, সিন্ধু সভ্যতাটা ঠিক স্যার কবে শুরু হয়েছিল আর কবে শেষ হয়েছিল। এই জায়গাটা পড়তে গেলে তোমাকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে, দেখে নাও এই দুই মহান ব্যক্তিকে, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি। আর আগের পেজে যাকে তোমরা দেখতে পেলে, ঠিক আছে, ইনি হচ্ছেন আমাদের আলেকজান্ডার ক্যানিংহাম। এটা অয়েল পেন্টিং এর একটা ছবি। দেখো, তাহলে 1924-এ যখন আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলছি, তখন একটা প্রশ্ন এসে গেছিল, স্যার এর শুরু কবে আর শেষ কবে। আমি বলে দিই, ইন জেনারেল আমরা সিজিএল পরীক্ষা দিই, আমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিই, আমরা রেলের এনটিপিসি পরীক্ষা দিই, তাই তো। আর যা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের হয় সবই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশ্ন, কাট কপি পেস্ট। ঠিক আছে, এটা জেনে রাখো। তার বাংলা অনুবাদটা হচ্ছে পিএসসির নতুন সৃষ্টি, আর কিছু নয়। তা এখানে যেটা আমার বলবার সেটা হচ্ছে, এটা প্রথমে হয়েছিল আমাদের এই স্যার জন মার্শাল একটা মত দিয়েছিল। দেখবে এই কোশ্চেনটা লাস্ট এসছে ইউপিএসসি 2018-এ, যে ইন্দাস ভ্যালির টাইম পিরিয়ডটা কবে, 3250 বিসি, মানে 3250 থেকে 2750 বা 2650, এটা তোমাকে মনে রাখতে হবে, যেহেতু ফার্স্ট ডেট, ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ডেট ছিল এটা। ঠিক আছে, আর সেকেন্ড যেটা আমি তোমাদের বলবো ভালো করে, সেটা আরো ভালো করে মনে রাখবে, যে এর পরে হলো রেডিও কার্বন 14 টেস্ট, C14। এই যে ধরো দেওয়ালটা আমরা দেখতে পাচ্ছি, তাই তো, এখানে ইট আছে,
তাই তো? এর মধ্যে কার্বন আছে, এখানে স্কেলিটন পেলাম আমরা, স্কেলিটনের মধ্যে কার্বন আছে। সেই টেস্ট করে জানা গেল যে 1964-এ ডিপি আগরওয়াল বলে টাটা ফান্ডামেন্টাল রিসার্চ সেন্টারের যিনি হেড ছিলেন, তিনি বললেন এই সময়টা 2300 থেকে 1750 বিসি, এটাই হচ্ছে টাইমিং। ঠিক, এটাও খুব জনপ্রিয় মত হলো। কিন্তু 1964 জওহরলাল নেহরুর মৃত্যুর পর আবার গবেষণা অন্য খাতে বইতে শুরু করলো। এবার দেখা গেল যে ইন্দাসের তিনখানা ফেজ চলে এসেছিল, একটা প্রি ইন্দাস, একটা ম্যাচিউর ইন্দাস, আর একটা হচ্ছে পোস্ট ইন্দাস, মানে প্রাক হরপ্পা, ঠিক আছে, একটা তোমার পরিণত হরপ্পা, আর হচ্ছে আমাদের হরপ্পার শেষ পর্যায়ে। সেখানে টাইমিং কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেল 2000 সালে। 2000 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যানাউন্স করে দিল, সেটা বললো যে এটা শুরু হয়েছিল 3200-তে, এটা 2600-তে আমাদের প্রি হরপ্পান ফেজটা শেষ হয়ে গেছে। আবার ম্যাচিউর হরপ্পান ফেজ 2600 থেকে আমাদের 1900, আবার লাস্ট পোস্ট ফেজটা উনি বলছেন 1900 থেকে 1300, তারপরে আর্য সভ্যতা শুরু হয়ে গেল। জাস্ট এই তিনটে পয়েন্ট মাথায় ঢুকিয়ে রাখো। এখানে এই পাকিস্তানি ঐতিহাসিক এমআর মোঘল কি বলেছিল, ঠিক আছে, ডাব্লিউ এ রেগস কি বলেছিল, কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট এই তিনটের উপরে কোশ্চেন। ঠিক, মনে থাকবে বাবু? কারো বুঝতে অসুবিধা হচ্ছে না? বেশ, আচ্ছা। তারপর দেখো, তারপরে যেটা আমি বলছি, আচ্ছা এই যে ছবিটা, বলো তো এই ছবিটা কার ছবি? এটা তো খুব দেখানো হয়, যা ইন্টারভিউতে খুব জিজ্ঞেস করে। আচ্ছা এই যে একটু ভেঙে গেছে নাকটা, এরকম যে একটা মূর্তি আছে, এই মূর্তিটা কার? এটা হচ্ছে পুরোহিত রাজা বা প্রিস্ট কিং, এটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছ, ড্যান্সিং পোজ, তাই তো? এটা কোথায় পাওয়া গেছিল? মহেঞ্জোদড়ো। ঠিক, আর এটা হচ্ছে আমাদের অনেকগুলো তোমার সেই সময় পোড়ামাটি দিয়ে তৈরি আমাদের কিছু নিদর্শন। দেখে নাও ভালো করে, পরিষ্কার বলে দিয়েছি, আর্লি হরপ্পা, ম্যাচিওর হরপ্পা আর লেট হরপ্পা, তাই তো? পরপর তিনটে, এটা মনে রাখতেই হবে। আর এটাও বলে দিয়েছি, এই যে C14 রেডিও কার্বন 14 টেস্টে 2300 টু 1750 বিসি। তোমাদের আমি বলে দেবো সময় পেলে, স্যার এই বিসিটা কি, সিইটা কি, আর এডিটা কি, ঠিক আছে? তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে। যারা ম্যাথস করো তাদের একটা খুব ভালো ইনফরমেশন আমি তোমাদের দেবো, তোমরা ভাবতে পারবে না স্যার ব্যাপারটা এরকম ছিল, অথচ আমরা জানতাম না। যাই হোক, এবারে এখানে আমরা চলে আসবো ঠিক তার পরের ফেজটায়, ঠিক আছে? এই যে দেখছো লম্বা লিস্ট, এটা এত পড়তে হবে না। এই যে তুমি ডিপি আগরওয়াল, এটা বড় জোর পড়তে পারো, বলে দিয়েছি আগে। আর এই যে স্যার জন মার্শাল 1 আর 7, এটা তোমার হচ্ছে মানে পাঠ করার জন্য, ঠিক আছে? এইবার দেখো, বলছে যে এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন তৈরি করলো কারা? ইউরোপিয়ানরা কোনোদিনও মেনে নিতে পারে না যে এটা ভারতীয়রাই কেউ তৈরি করেছিল বা এশিয়ান কান্ট্রির কেউ করেছিল, ওরা মনে করে আর্যরা তৈরি করেছিল। ব্যাপারটা তা নয়। আমাদের ভারতবর্ষকে জানতে গেলে আমরা যে জায়গাটাকে ইগনোর করি, সেই জায়গাটাই কিন্তু বর্তমানে বাঁচিয়ে রেখেছে ইন্ডাস্ট্রিকে, তাই না? আজকে তুমি বলো না, আমরা একটা বলিউড মুভি দেখতে যাবো বা আমরা একটা টলিউড মুভি দেখতে যাবো, তুমি যেই দেখলে আরে এই মুভিটা তো আমি সাউথ ইন্ডিয়ার একটা সিনেমায় দেখেছিলাম, বলিউড মুভি বলছি, টলিউডেও তাই। ঠিক, আমাদের দেব বা জিতের যে কোনো ছবি দেখতে গেলে আমরা বলি স্যার এই ছবিটা তো পুরোপুরি কাট কপি পেস্ট একটা সাউথ ইন্ডিয়ার ছবি। ওই হচ্ছে জায়গা, যে জায়গাটা আবার কামব্যাক করেছে, ফিরে এসছে। ওরাই হচ্ছে সবচেয়ে তোমার উন্নত ছিল, ওরা দ্রাবিড়, ওদের গায়ের রং কালো ছিল বলে আমরা দূরে ঠেলে ফেলে দিয়েছি ওদেরকে, তা নয়। ওদের ভাষাই সবচেয়ে প্রাচীন, সংস্কৃত ভারতের প্রাচীনতম ভাষা নয়, সবচেয়ে ভারতের প্রাচীনতম ভাষা তামিল, তাই তো? ওটা দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, তারা অনেকটা পড়ে সংস্কৃত। ঠিক, তাই ওইখানে ওই অঞ্চলে মনে রাখবে আসল নারিশমেন্টটা হয়েছিল সভ্যতার প্রিজার্ভেশন। তাই দ্রাবিড়িয়ানরা এই সভ্যতার স্রষ্টা বলে অনেকে দাবি করে, ঠিক আছে? তাহলে এই যে মতটা, যেটা রাখাল দাস ব্যানার্জি বলেছিল দ্রাবিড়িয়ান, ভালো করে পড়বে, এটা পরীক্ষা দেয়, ঠিক আছে? আরেকটা মত আছে, কেউ কেউ বলে মেসোপটামিয়ার সঙ্গে বাণিজ্য করত, ট্রেড অ্যান্ড কমার্স মেসোপটামিয়ায় হতো এবং ট্রেড অ্যান্ড কমার্স
মেসোপটামিয়ায় হতো বলে স্যার আমার যেটা মনে হয় ওরা এই মেসোপটামিয়ার সঙ্গে লিঙ্ক ছিল, এটা বলেছিল হুইলার, আর কোশাম্বি মেসোপটামিয়ার লিঙ্কটা বলেছিল, তাই তো? বেশ, এবার প্রফেসর গর্ডন চাইল্ড আবার একটা মত দিয়েছিল, সে বলেছিল যে না, এরা সুমেরিয়ান, সুমেরু থেকে এসছে। 2017 যতদূর আমার মনে আছে, আশুতোষ গায়কোয়াড়ের একটা ছবি ছিল, ঠিক আছে, মানে দায়িত্ব নিয়ে খারাপ ছবি, তার নাম মহেঞ্জোদড়ো, তাই তো? এই ছবিটাতে যদি তোমরা খুব ভালো করে দেখবে, সেখানে লাস্টে যখন ঋত্বিক রোশন মানে মারামারি করছে সেই দৃশ্যটা, তাতে কিন্তু সুমেরিয়ান কিছু দস্যুদের সঙ্গে উনি মারামারি করছেন, তাই তো? হাতে ওদের কি লোহার অস্ত্র, যেটা একেবারে কি বলবো, প্রিপস্টারাস, মানে একেবারে অসম্ভব একটা ম্যাটার, যেটা সম্ভব নয়, ঠিক আছে? এবার দেখো, আরো তোমাকে বলে দিই যে প্রথম দৃশ্যেও দেখানো হয়েছিল একটা লোহার বল্লম দিয়ে একটা কুমিরের পেট ফুটো করে দিয়েছে, কি সাংঘাতিক! একটা ঘোড়া দৌড়ে বেড়াচ্ছে, তাকে থামানো হলো, আর কিছু পাটের দড়ি ছুঁড়ে ফেলে দেওয়া হলো নদীতে, আর সেটা ঘুরে গিয়ে গঙ্গা নদীর সৃষ্টি করলো। এগুলো মানে ছবি করা মানে ভারতীয় ছবিকে নিচে নামানো, ঠিক আছে? ইতিহাসের মানে অপব্যাখ্যা যাকে বলে, এসব ছবি দেখো না, ঠিক আছে? তোমরা মানে ইন্দাস ভ্যালিকে কিন্তু কোনোভাবে রিলেট করতে পারবে না। এবার দেখো, এই যে এখানে তিনটে মত আমি বলে দিলাম, তারপরে আমাদের যেতে হবে স্যার পরিসীমাটা আপনি একটু ভালো করে বলুন। ঠিক, তাহলে পরিসীমা আমাদের ভালো করে বলতে হবে। পরিসীমা বলতে গেলে প্রথমেই মনে রাখতে হবে যে টোটাল এরিয়াটা 12,99,600 স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে বলে দিচ্ছি এনসিইআরটি 2004, এনসিইআরটি 2004-এর এডিশনের যে বইগুলো আছে আর এস শর্মার, সেটাতে তোমরা এটা দেখতে পাবে। এখন বেড়েছে, এখন প্রায় 1400, কিন্তু তোমাদের উত্তরে 1400 দেবে না, এটাই দেবে, এটাই অ্যান্সার করতে হবে। ঠিক, তাহলে স্যার আমাকে এটা বোঝান যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের ব্যাপারটা কি ছিল। মনে রাখবে, নর্থে যে জায়গাটা ছিল তার নাম ছিল মান্ডা, যেটা জম্মু কাশ্মীরে ছিল। ঠিক, নর্থে মান্ডা ছিল, যেটা আমাদের জম্মু কাশ্মীরে ছিল। ঠিক, দাঁড়াও একটা পাশে এঁকে দিলে তোমাদের সুবিধে হবে। হ্যাঁ আছে, এখানটায় আছে, ঠিক আছে? এই যে দেখো, নর্থে মান্ডা, যেটা জম্মু কাশ্মীর, 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে সাউথে যাব উল্টো দিকে, সেটা হচ্ছে দায়মাবাদ। দায়মাবাদ মানে কোথায়? মহারাষ্ট্রের প্রভাস ভ্যালি। বেশ, গেলাম এখানটাতে মহারাষ্ট্র। এবং এরপরে ইস্ট মানে পূর্বে যেটা যাচ্ছি, আলমগীরপুর। আলমগীরপুর মানে উত্তরপ্রদেশের মিরাট। সেখান থেকে যখন আমরা পশ্চিমে যাচ্ছি মানে সুতকাজেন্দর, সেটা বালুচিস্তান, নিয়ার আমাদের ইরান বর্ডার, সেটা হচ্ছে 1100 কিলোমিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে, বেসিক, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক, আমি বারে বারে বলছি, মুখস্থ করার কিছু দরকার নেই, যেখানে যেখানে এসেনশিয়াল পয়েন্টগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে মনে রাখতে বলছি। বেশ, এবার দেখো, আমাদের ছোট ছোট করে বলা হয়েছে, স্যার এক কথায় উত্তর দিন যে প্রি হরপ্পা বললে আমি কোন জায়গাটার এক্সাম্পল দেবো, এটা পরীক্ষায় এসছে, এটা হচ্ছে মেহেরগড়। ঠিক আছে, এটা হচ্ছে নোমাডিক হার্টসম্যান টু সেটেল এগ্রিকালচার। দুটো শব্দ আছে, সেমি নোমাডিক আর নোমাডিক। নোমাডিক মানে হচ্ছে যাযাবর, আর সেমি নোমাডিক মানে হচ্ছে অর্ধ যাযাবর। তারপরে একটা ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে, হার্টসম্যান। হার্টসম্যান মানে হচ্ছে আমাদের পশু চারণকারী, পশু পালনকারী। ঠিক, এটা তাই ছিল। এবং যখন আমরা আর্লি হরপ্পায় গেলাম গোড়ার দিকে, তার একটা ভালো এক্সাম্পল হচ্ছে আমরি। ঠিক আছে, যেখানে ভিলেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবং তারপরে ম্যাচিওর হরপ্পান ফেজ। ম্যাচিওর হরপ্পান ফেজ মানে পুরোটাই টাউন, এবং সেখানে আমাদের বড় বড় শহরগুলো তৈরি হয়েছে, এবং এই ফেজটাকে বলে ফাস্ট আরবানাইজেশন। ঠিক হলো। আর লেট হরপ্পান, একদম হরপ্পা যখন শেষ হয়ে আসছে, সেটা হচ্ছে লোথাল। ঠিক আছে, লোথাল হচ্ছে একেবারে শেষ, মানে আর্যরা ঢুকছে, লোথাল তখন তার অস্তিত্ব কিছুটা হলেও রয়েছে। হয়ে গেল। এইবার আমাদের যে সাইটগুলো আছে সেই সাইটগুলো পড়তে হবে। তার আগে একটা কথা আমি তোমাদের বলে দিই, তোমরা জেনে রাখো, সবচেয়ে বড় কথা, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে টাউন প্ল্যানিং।
এবং এই টাউন প্ল্যানিং বা নগর সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা আমরা শহরে এখনো ইউজ করি সেটা কি, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। কি বললাম? আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম। বেশ, তাহলে এইখানে আমাদের ভূগর্ভস্থ যে প্রণালী আমরা যে ইউজ করছি তার সঙ্গে সঙ্গে ইউজ করেছি কি, এই রেড ট্রায়াঙ্গুলার শেপে বাড়ি। এই যে আমি যে ঘরটা এখন ক্লাস করছি রেড ট্রায়াঙ্গুলার, এটা জন্মদাতা কিন্তু ইন্দাসের লোকেরা। কোনো রাউন্ড শেপে ঘরটর হতো না, ঠিক আছে, স্কোয়ারও খুব একটা হতো না, সবই রেক্ট্যাঙ্গুলার। ঠিক আছে, মনে থাকবে। যাই হোক, এবার ইন্দাসের যেখান থেকে আমাদের শুরুটা করতে হবে সেটা হচ্ছে হরপ্পাকে দিয়ে। স্যার হরপ্পা বললে আপনি কি বলবেন? প্রথমত এটা কোন নদীর তীরে? রাভি। এবার রাভি নদীটা বর্তমানে কোথায়? পাকিস্তানে। স্যার কোন পাকিস্তান বা কোন পাঞ্জাব? ওয়েস্টার্ন পাঞ্জাব ছিল। তাহলে ওয়েস্টার্ন পাঞ্জাবে যে মন্টাগোমারি ডিস্ট্রিক্ট এখন শাহিওয়াল জেলা চলে গেছে, পাকিস্তানের একটা শাহিওয়াল ডিস্ট্রিক্টে চলে গেছে। এবার এটা আবিষ্কারে যেমন দয়ারাম সাহানি ছিল, মর্টিমার হুইলার ছিল, এম.এস. ভাট ছিল, তাই তো? এখানে কাজ করেছিল অনেক দিন ধরে, এবং যেটা যেটা পাওয়া গেছিল তোমরা শুনলে তো অবাক হয়ে যাবে। স্যার এটাও সম্ভব? আমরা বলি না আমরা অত্যাধুনিক, আমরা আধুনিক, আমরা কিচ্ছু আধুনিক না, আমাদের কাছে একটা খালি মোবাইল আছে, তাই না? তার চেয়েও বেশি কিছু ওদের কাছে ছিল, শুনলে অবাক হবে। প্রথমত জানো যে ওরা ওইখানে যখন ওই সিভিলাইজেশনটা তৈরি করে, প্রথম ওরা 3 স্টোরেড বিল্ডিং, 3 তলা বাড়ি তৈরি করে, এবং বলছে 3 তলা বাড়িতে কারা থাকতো? মালিক শ্রেণীর লোকেরা থাকতো। আর প্রচুর ব্যারাক রুম, ছাউনি ঘর, যেখানে হচ্ছে লেবার ক্লাসের লোকেরা থাকতো, যারা ইট তৈরি করতো, যারা আমাদের ওই ধান বাছাই করতো, ঠিক আছে, গম বাছাই করতো, তারা থাকতো। তারপরে স্যার, তারপরে একটা বড় বৈশিষ্ট্য বলুন। তারপরে একটা বড় বৈশিষ্ট্য যে এখানে পাওয়া গেছিল যে একটা ভার্জিন গড। স্যার ভার্জিন গডেস ব্যাপারটা কি একটু বুঝিয়ে দিন। ওরা দেখেছিল একটা গাছ থেকে ফল হয় আর একটা মহিলা সন্তান প্রসব করে, তাই ওদের কাছে একটা সিম্বল পুজো হতো, বা সিম্বলটাকে ওরা খুব শ্রদ্ধা করতো, যে একজন ভদ্রমহিলা শুয়ে আছেন আর পেট থেকে একটা গাছ বেরিয়েছে। ঠিক এই সময় শুরু হয়েছিল লিঙ্গজনী ওয়ার্শিপ। ঠিক, এবার লিঙ্গজনী ওয়ার্শিপ ব্যাপারটা তোমাকে ভালো করে বুঝতে হবে। আমরা তো দক্ষিণেশ্বরে যাই, আমরা তারকেশ্বরেও যাই, তাই তো? জননীবদ্ধ লিঙ্গ যেটা আমরা দেখি, মাথা জল ঢালি, আমরা বলি যে ভগবান যেন চাকরি পাই, যেন ভালো কিছু হয়। তা নয় কিন্তু, ব্যাপারটা তার জন্য নয়। এই লিঙ্গজনী পুজোটা তোমাকে একেবারে সংস্কৃত ভাষাটা জানতে হবে। লিঙ্গ শব্দটা এসছে লাঙল থেকে। লাঙল এটা একটা সংস্কৃত শব্দ, লাঙল থেকে লিঙ্গ। লাঙল দিয়ে কি হয়? জমির উপরে কর্ষণ হয়, ফসল ফলে। ঠিক সেরকম ভাবে ওই লিঙ্গটা যখন জননীবদ্ধ হয়, তখনই সন্তানের জন্ম হয়, তখন ওই ফার্টিলাইজেশনের প্রতীকটাকে ওরা পুজো করতো। এবং জেনে রাখো, তোমার মেয়েরা খুব গর্বিত হবে, বিশ্বের মধ্যে প্রথম চাষ করেছিল কিন্তু মেয়েরা। ফল খেয়ে বীজ সার মাটিতে ফেলে দিয়েছিল, সেখান থেকে গাছ বেরিয়েছিল, তারপর পুরুষদের বলেছিল যে তোমরা মাটি খুঁড়ে খুঁড়ে এই বীজ সারগুলো পোতো, তাহলেই হচ্ছে গাছ হবে। ঠিক আছে, তাহলে এটা একটা সেই পুরনো সিম্বল যেটা পুজো হতো, সেটা হচ্ছে আমি বললাম কোথায়? হরপ্পা। এখানে পাওয়া গেছিল একজন পুরুষের মূর্তি, খুব আনন্দ, চেয়ারফুল তার ফেস, তাই তো? এবং হাতটা একটু বাঁকানো, ঠিক আছে, কোমরের দিক করে আরেকটা হাত রয়েছে, সবাই বলছে একটা ড্যান্সিং পোজে আছে। এই ড্যান্সিং পোজের এই পুরুষ মূর্তিটা কিন্তু ধূসর পাথরে তৈরি হয়েছিল, কোনো ব্রোঞ্জ ট্রোঞ্জে নয় কিন্তু, পরীক্ষা আসে প্রশ্নটা। এবং ওটাকে মনে করা হতো যে এটা হচ্ছে নটরাজ শিবের একটা সিম্বল। ঠিক, মনে থাকবে, ইম্পর্টেন্ট এটা। তার সঙ্গে সঙ্গে তোমরা জেনে রাখো, হরপ্পাতে একটা তোমাদের কি বলবো, এমন একটা ট্রেড সেন্টার পাওয়া গেছিল, মনে করা হতো মেসোপটামিয়ায় এখান থেকে বাণিজ্য হতো। শুধু এখানেই শেষ নয়, প্রচুর পরিমাণে এখানে পাওয়া গেছিল কবরস্থান। আর 37, 37টা তোমার কবরখানা, যেখানে আর দিয়ে মেনশন করা হয়েছে, সেখানে পাওয়া গেছিল। এবং তারপরে সিমেট্রি এইচ বা এইচ চিহ্নিত একটা কবরখানা পাওয়া গেছিল, এবং সঙ্গে সঙ্গে মনে রাখবে কফিন বারিয়েল পাওয়া গেছিল। তাহলে সবচেয়ে বেশি সমাধি কোথায় পাওয়া গেছিল? উত্তর হচ্ছে আমাদের হরপ্পা। মনে থাকবে, এখানে পাওয়া গেছিল একটা ব্রোঞ্জ মিরর, চকচকে ব্রোঞ্জে, ওরা আয়নার মতো সবকিছু দেখতো, তাই তো? একটা ব্রোঞ্জ মিরর পেয়েছিল। এইগুলো হচ্ছে হরপ্পার মেন এসেনশিয়াল জিনিস। এখানে আমি প্রচুর জিনিস দিয়েছি, কিন্তু এগুলো পরীক্ষায় এসছে বলে আমি তোমাদের বলে দিলাম। এবার বলবে একটা কন্ট্রোভার্সির প্রশ্ন, স্যার আমাকে বলুন তো, এটা এক একটা বইতে এক এক রকম লেখা আছে যে গ্রেট গ্যানারি আর গ্রেট বাথ কোথায় পাওয়া গেছিল। আমি আবার বলি, যদি বলে গ্র্যানারির কথা, গ্র্যানারি কিন্তু আমাদের 6টা গ্র্যানারি পাওয়া গেছিল হরপ্পায়, ঠিক, কিন্তু একটাও গ্রেট নয়। গ্রেট গ্র্যানারি এবং গ্রেট বাথ দুটোই পাওয়া গেছিল মহেঞ্জোদড়োতে।
বেশ, এবার আমরা চলে যাব মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল, যেখানে স্যার জন মার্শাল নিজে এসেছিলেন, অধ্যাপক আর্নেস্ট ম্যাকে এসেছিলেন এবং অবশ্যই মর্টিমার হুইলার এখানে কাজ করেছিলেন। এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমি তোমাকে বলে রাখি, আমি আগেই বলেছিলাম লারাকানা জেলা, মানে এটা তোমার সিন্ধ নদী। এখানে হচ্ছে একমাত্র ইন্দাস ভ্যালির জায়গা যেখানে একটা পপুলেশনকে আমরা পেয়েছিলাম নিয়ার অ্যাবাউট 35 থেকে 41,000। এক। 2 নম্বর, এখানে পেয়েছিলাম ব্রোঞ্জের তৈরি দুটি নারী মূর্তি, যেটা হচ্ছে ড্যান্সিং পোজে থাকতো। এবার একটা প্রশ্ন করে, এবং এই প্রশ্নটাতেই স্টুডেন্টরা কাত হয়ে যায়। কি হয়ে যায় কাত? স্যার এইখানে যে আপনি ছবিটা দেখাচ্ছিলেন, এই ড্যান্সিং পোজের ওমেনের কিন্তু কোনো পোশাক নেই, তাহলে হরপ্পার ওই সময় মহিলারা কি পোশাক পরতো না? বলে দিই, এই উত্তরটা তোমাকে আমি বলে দিচ্ছি। মনে রাখবে, ভারতবর্ষে কুষাণরা, মানে মৌর্যর পরে তো কুষাণ এসেছিল, তার আগে পর্যন্ত পুরুষ এবং মহিলাদের কোনো ওপরের পোশাক ছিল না, একদম। যেটা ছিল, তোমরা যেটা দেখো মূর্তিতে, সেটা হচ্ছে একটা উত্তরীয়, উত্তরীয় একটা ওড়নার মতো বা একটা ছোট গামছার মতো বলতে পারো, যাই হোক, ঠিক আছে, সেটা কিন্তু ঠিক পোশাক নয়। সেই জন্য হরপ্পার ছবিটা ওই রকম, তোমাকে এটা বলতে হবে। আর যখন কুষাণ পিরিয়ড এলো, তখন ওরা হচ্ছে ট্রাউজার, জামা কাপড়, ওপরের পোশাক সব কিছু ঠিকঠাকভাবে একটা সেটিং করে নিয়ে আসলো। ঠিক আছে, মনে থাকবে এটা উত্তর পেয়ে গেলে। এবার দ্বিতীয় প্রশ্নটাও আমি উত্তর দিয়ে দিই। গ্রেট গ্যানারি, গ্রেট বাথ দুটোই এখানে পাওয়া গেছিল। তার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং ছিল গ্রেট গ্যানারি। ঠিক, গ্যানারিটাকে সেন্ট্রালাইজ ফুড ব্যাংক বলেছিল ব্যাসাম বলে একজন ঐতিহাসিক। আর যেটা হচ্ছে তোমার ওই গ্রেট বাথ, সেই গ্রেট বাথটাকে কোশাম্বি বলে একজন হিস্টোরিয়ান বলেছিল এটা একটা মডার্ন সুইমিং পুল। মনে থাকবে, এখানে পাওয়া গেছিল প্রথম কি ক্লথের চিহ্ন। এখানে পাওয়া গেছিল মণ্ডপ লাইক স্ট্রাকচার, যেটাকে আমরা বলি কি টেম্পল লাইক স্ট্রাকচার, সব কিন্তু এই জায়গাটাতেই কিন্তু আমাদের পাওয়া গিয়েছিল। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, তোমরা নীরব হয়ে গেছো। ইরাবতী, ঠিক আছে, দীপঙ্কর, সুষমা, বলো আমাকে। বলছি মানে তোমরা এনজয় করছো তো, না খুব বোরিং লাগছে না তো এত ইনফরমেশন দিচ্ছি বলে? এইভাবে তোমরা যদি ইন্দাস ভ্যালিটাকে পড়তে পারো না, মাথায় মধ্যে পুরো গেঁথে যাবে, মুখস্থ করতে হবে না। তোমাকে দেখো, আমি ওই পেছনে ফিরে তাকাচ্ছি না কিন্তু। বেশ বেশ, যাই হোক, এটা তোমরা দেখলে। তাহলে হরপ্পা মহেঞ্জোদড়ো, স্যার আপনি এটা ডিটেল বলে দিলেন যে আমাদের কি কি পড়তে হবে। এখানটা দেখো, যে হরপ্পার গ্র্যানারিটা দেখো, গোনো 1 2 3 4 5 6টাই আছে। এবার তুমি প্রশ্ন করবে, স্যার এখানেও তো 6টা আছে, তাহলে আপনি কি করে 6টা বলছেন, 12টা বলছেন না কেন? এটা ঢাকনাটা কমন, এইখান থেকে শুরু করে পুরো একটা কভারের ঢাকনা আমি ছবি এঁকে দেখিয়ে দিই। একটা এরকম লম্বা ঢাকনা একটা দিয়ে ঢেকে রাখা হতো, বর্ষার জলে যাতে নষ্ট না হয়। এবং দেখো, কি মনে হচ্ছে এটা? পুরো মনে হচ্ছে না জালিয়ানওয়ালাবাগের কাছে চলে এসেছি পুরো। এবং দেখেছো ইটের স্ট্রাকচার, কিচ্ছু পড়েনি। যারা ভালো ইঞ্জিনিয়ার, ঠিক আছে, যারা ভালো ইঞ্জিনিয়ার, তাদের একটা পয়সা খরচা করে পাকিস্তানে আগে পাঠানো হতো, যে বিল্ডিং স্ট্রাকচার শেখানোর জন্য, যে এলিভেশন অফ সাউথ সাইড, মানে বিল্ডিং কনস্ট্রাকশন একেবারে দক্ষিণমুখী হবে, এগুলো শেখানো হতো এখান থেকে। ঠিক আছে, হরপ্পার লোকেশন এখানে আমি দেখিয়েও দিয়েছি, সুবিধা হবে। বেশ, এবার হরপ্পায় আমি সব বলে দিয়েছি, যে ভার্জিন গডেস, ঠিক আছে, স্টোন সিম্বল অফ লিঙ্গজনী, এগুলো বললাম। এখানে একটা পাওয়া গেছিল ভ্যানিটি কেস, ভারী আশ্চর্য ব্যাপার, তুমি শুনলে অবাক হয়ে যাবে। তোমরা বলো না যে স্যার এখনই তো আমরা ট্যাটু করা শিখেছি, ট্যাটু ইন্দাস ভ্যালির লোকেরা করতো। একটা বক্স পাওয়া যেত, ওটাকে বলতো ট্যাটুর বক্স। কেন? তার মধ্যে অনেক রকমের যন্ত্র থাকতো, যেটা দিয়ে ওরা আস্তে 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 শরীরে ওই ফুল উল্কি টুলকি আঁকতো। ঠিক আছে, পিয়ারসার আছে, আর টুইজার্স, দুটোই আছে। পিয়ারসার শব্দের বাংলা অর্থ হচ্ছে ভেদক, যা দিয়ে ছিদ্র করা হয়। আর টুইজার্স শব্দের অর্থ হচ্ছে চিমটে বা শোন। ঠিক আছে, এটা এখানে আছে, হয়ে গেল, মনে থাকবে এটা। গ্র্যানারি আউটসাইড সিটাডেল, এটা একটা বড় জিনিস। সিমেট্রি এইচ, এটা বলে দিয়েছি, এগুলো তোমরা একটু ভালো করে পড়বে। মহেঞ্জোদারোর ছবিটা অসাধারণ একটা ছবি। ঠিক আছে, দেখো মাউন্ট অফ ডেড, একটা ঢিপির মতো, তাই তো?
দেখো পাশের এই জায়গাটা গ্রেট বাথের অংশটাকে তোলা হয়েছে, যথেষ্ট যত্ন করা হয়েছে এখানে। মহেঞ্জোদড়ো বলে দিয়েছি এটা, ঠিক আছে। এই মহেঞ্জোদড়োতে একটা বড় চিহ্ন আছে যেটা নিয়ে বিরাট রিসার্চ হয়েছিল 2008 সালে, ঠিক আছে। তোমার যিনি করেছিলেন যে ভদ্র মহিলা, তিনি মানে রীতিমতো চ্যালেঞ্জ করেছিলেন যে হ্যাঁ এটাই হয়েছে। উনি বলতে চেয়েছিলেন যে হরপ্পা সভ্যতায় কোনো বিদেশিরা আক্রমণ করেনি এবং এসে এখানে মাথার পেছনে একটা লোহার অস্ত্রের আঘাত দিয়ে মেরে ফেলেনি। সেই সময় ছিল, এই সময় আছে, সেটা হচ্ছে কিছু লোক যারা পরিশ্রম কম করবে কিন্তু রোজগার করবে বেশি, এই চেষ্টা করে। এবং তাদের কি থাকে, ডাকাতি, তাই তো, বা গুন্ডামো করা, এইটাই তো তাদের কাজ। ঠিক সেটাই ঘটনাটা ঘটেছিল। একটা পরিবার এবং অনেকটা ফ্যামিলিটা বড় ছিল, 33টা লোককে একটা জায়গায় একটা মানে হুইল মানে একটা কুয়োর সামনে ডেকে নিয়ে আসা হয়েছিল। তাদের বলেছিল অর্থ দিতে, ওরা অর্থ দিতে পারেনি, সব কটাকে খুন করে একটার পর একটা লাশ ওরা চাপিয়ে রেখে চলে গেছিল। দীর্ঘদিন মর্টিমার হুইলার বলেছিল যেটা আর্য আক্রমণে হয়েছে, কিন্তু ওই ভদ্রলোক মহিলা তার গবেষণায় দেখিয়ে দিয়েছেন যে এটা একটা ভায়োলেন্ট ডেথ, তাই তো, একটা সাংঘাতিক একটা হিংসাত্মক ঘটনা, যেটা একটা করে ওয়ান কাইন্ড অফ একটা জেনোসাইড করে ওরা বেরিয়ে গেছিল, ঠিক আছে। এবং সেটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। এই কোশ্চেনটা দেয় পরীক্ষায়, দেখবে, ঠিক আছে, যে ভায়োলেন্ট ডেথ বা একটা হিউম্যান স্কেলিটনের পর একটা হিউম্যান স্কেলিটন চাপানো কোথায় পাওয়া গেছিল। এবার মাউন্ট অফ ডেড বলা হয় মহেঞ্জোদড়োকে, আমি বলেছিলাম মৃতের স্তূপ, এটা পরীক্ষায় খুব দেয়। মহেঞ্জোদড়ো ছাড়া, মহেঞ্জোদড়ো শব্দটা হচ্ছে আমাদের সিন্ধুর ভাষা, আবার গুজরাটি ভাষায় লোথাল শব্দের অর্থ কিন্তু মাউন্ট অফ ডেড। তাহলে মাউন্ট অফ ডেড দুটো, একটা লোথাল একটা মহেঞ্জোদড়ো, ঠিক এখানে আছে। এবার বলছে এখানে পুরোহিত রাজা, প্রিস্ট কিং এর মূর্তি পাওয়া গেছিল, ঠিক আছে। এবং এটাও বলেছিল যে ওই যে যেটা আমি বলেছিলাম যে একটা মাদার গডেসের ছবি পাওয়া গেছিল, তার পেট থেকে একটা গাছ বেরিয়েছে, ঠিক আছে, মনে রাখবে। টেম্পল লাইক স্ট্রাকচার মানে হচ্ছে মণ্ডপ, এটাকে মণ্ডপ বলেও দেয়। হাডেল মানে হচ্ছে একটার পর একটা রাখা, তাই তো, স্কেলিটনের উপরে। এবার দেখো এখানে আরেকটা কথা বললো, মেইন রোড, এই মেইন রোডটা ছিল 33 ফিট, সবচেয়ে বড় রাস্তাটা ছিল হচ্ছে 33 ফিট, মনে থাকবে। আর সবচেয়ে ছোট রাস্তাটা ছিল কত, 9 ফিট, 9 থেকে 12 ফিট। আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটা আমার ভুলেই হয়েছে, ইঞ্চি হয়ে গেছে, এটা ফিট হবে, ঠিক আছে, মনে থাকবে। এটা তোমরা কিন্তু ভালো করে পড়বে, এটা ভালো করে জানবে। এবার দেখো এখানে সিলিন্ডারিক্যাল সিল পাওয়া গেছিল, যেটা মেসোপটামিয়ার সঙ্গে মিল, এটা মনে রাখতে হবে। এবং এখানে ইট ব্যবহার করা হতো বিল্ডিং এ, বেশ আর পড়বো না আমরা। মহেঞ্জোদড়োর ক্ষেত্রে গ্রেট গ্যানারি, গ্রেট বাথ আমি দুটোই বলে দিয়েছি, দেখে নিও ভালো করে। এবার লোথাল, কি চমৎকার ছবিটা দেখো লোথালে, ঠিক আছে, দেখো, এবং ঘাস রয়েছে, মানে প্রাণের এক সময় অস্তিত্ব ছিল। তার সঙ্গে রয়েছে যে পথটা দিয়ে এখানে বড় বড় নৌকোগুলো যেত, তার চিহ্নটা, এবং সঙ্গে রয়েছে অবশ্যই দুর্দান্ত একটা ম্যাপ। ম্যাপের সেই জায়গাটা ঠিক ধোলাভিরার কাছে যে লোথালের অবস্থান, রোজদি এখানে দেখানো হয়েছে, ঠিক। তাহলে এবার আমরা লোথালে চলে গেলাম। লোথাল হচ্ছে এমন একটা জায়গা যে দুটো নদীর মাঝখানে, বগোভো আর সবরমতী, ঠিক। এবং এই লোথালটা কোথায় আছে, গুজরাটে আছে, ঠিক। এবং এটাও তোমাকে জানতে হবে, এসআর রাও কাজটা করেছিল, এসআর রাও 54 থেকে 58, ঠিক। এটা আহমেদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছে। এখানে কি পাওয়া যায়নি, 6টা পয়েন্ট মাথায় রাখবে। 6টা পয়েন্টের মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট যেটা, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম এখানে পাওয়া গেছিল, মনে রাখবে, একটা আর্টিফিশিয়াল ডকইয়ার্ড, তাই তো, একটা কৃত্রিম পোতাশ্রয় এখানে পাওয়া গেছিল। এবং প্রথম পোর্ট, ওয়ার্ল্ডের মধ্যে প্রথম পোর্ট তৈরি হয়েছিল কোথায়, লোথালে, ঠিক আছে, যেখানে রিপেয়ার হতো, ম্যানুফ্যাকচার হতো শিপ, এটাকে পোর্ট সিটি বলা হতো এই জন্য।
ফার্স্ট ম্যান মেড পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এবার মনে রাখবে যে এন্ট্রি হতো, সেই এন্ট্রির সময় রাস্তা থেকে একদম ডাইরেক্ট সদর দরজা দিয়ে ঘরে ঢুকে যাওয়া যেত, পেছনের দরজা বলে কিছু হতো না। ঠিক আছে, এন্ট্রিটাই হতো হচ্ছে মেন রোডের সঙ্গে। লোথালের আরেকটা বড় বৈশিষ্ট্য, এখানে পাওয়া গেছিল আমাদের এলিফ্যান্টের টাস্ক, মানে হাতির দাঁত। এখানে পাওয়া গেছিল ম্যান আর ওমেনের সমাধি একসঙ্গে, যাকে আমরা কি বলি, যুগ্ম সমাধি বলি, তাই তো, ডাবল ব্যারিয়াল বা টুইন গ্রেভ আমরা বলি। এবং লোথালে মনে রাখতে হবে তোমার আরো একটা বড় ব্যাপার, একটা ব্রোঞ্জের তৈরি, একটা অ্যান্টিমনির তৈরি একটা স্কেল পাওয়া গেছিল। ঠিক, এবং এটাও বলে রাখি যে এখানে প্রথম রাইস কাল্টিভেশনের চিহ্ন পাওয়া গেছিল, এবং অনুমান করা হয় 1800 বিসিতে এই রাইস কাল্টিভেশনটা হয়েছিল। ঠিক, এবং মনে রাখবে এটাই ভারতবর্ষের মধ্যে সিন্ধু সভ্যতায় ফার্স্ট রাইস কাল্টিভেশন। আচ্ছা, এবার বলে দিই, যদি বলে লোথাল অপশানে দিল না অথচ রাইস কাল্টিভেশন দিল, তাহলে উত্তর কি হবে? তাহলে উত্তর কিন্তু হবে রাংপুর। রাংপুরেও রাইস কাল্টিভেশন পাওয়া গেছিল। এখানে ধূসর পাত্রের ওপরে যে কালার চাপানো হতো, রেড অ্যান্ড ব্ল্যাক, তাই তো, এই যে দুটো কালার চাপানো হতো, রেড অ্যান্ড ব্ল্যাক, এবং বলে দিই সেখানে ওই কালার চাপানোর সময় যে ছবিগুলো এসেছিল ওটাকে বলি স্টোরি অফ পঞ্চতন্ত্র। থার্স্টি ক্রো, তৃষ্ণার্ত কাক, আর কি ছিল আমাদের, একটা হচ্ছে একটা স্লাই ফক্স, একটা ধূর্ত শ্রীগাল, এবং তার সঙ্গে একটা বার্ড, এই ছবিটা, তাই তো। বেশ, এই দুটো ছবি হচ্ছে পঞ্চতন্ত্রের গল্পের স্টোরি, তাই কোশ্চেনটা দেয় দ্য স্টোরি অফ পঞ্চতন্ত্র। ঠিক আছে, ডিপিক্টিং, ঠিক আছে, খোদাই করা হয়েছিল কোথায়? ইন দ্য সিলস অফ বা পটারি অফ, আমাদের উত্তর হবে লোথাল। বেশ, এবার দেখো এটা ট্রেড সেন্টার ছিল, প্রচুর জেমস অ্যান্ড অর্নামেন্টস এর কাজ করতো, ফায়ার অল্টার্স ছিল, এবং এখানে ওয়্যার হাউস, ওয়্যার হাউস মানে কি, গুদাম ঘর পাওয়া গেছিল। এবং ওয়্যার হাউসের সঙ্গে সঙ্গে মনে রাখবে এখানে আরো একটা বড় জিনিস পাওয়া গেছিল, খুব চাঞ্চল্যকর জিনিস। বলছে এখানে মাথায়, মানে কি বলবো, আমরা বলি না যে স্যার ইয়ে হয়েছে, সার্জারি হয়েছে, সেই সার্জারির একটা চিহ্ন পাওয়া গেছে এখানে, একটা মাথার মধ্যে পুরো মানে ড্রিল করে তোমার ফুটো করে একটা সার্জারি হয়েছে। ঠিক আছে, হিউম্যান স্কেলিটন, একটা হিউম্যান স্কাল পাওয়া গেছে, যেটার উপরে সার্জারি হয়েছে। এবং মেডিকেল বিলিভস, ওরা চিকিৎসাতে রীতিমতো বিশ্বাস করতো, তার চিহ্ন কিন্তু আমাদের পাওয়া গিয়েছিল কোথায়? লোথালে। এবং একটা কথা বলে দিই, এখানে ডাইং ভ্যাট মানে হচ্ছে রং গোলার পাত্র পাওয়া গেছিল, চেস বোর্ড, ঠিক আছে, দাবা খেলার বোর্ড পাওয়া গেছিল। ঠিক, চেস বোর্ডের সঙ্গে সঙ্গে এখানে আর একটা বড় জিনিস তোমরা ভালো করে মনে রাখবে, যে এই লোথালে আমাদের কি বলবো, যেহেতু এটা শেষের পর্যায়ে, এটা অত্যাধুনিক ছিল, অনেক মডার্ন ছিল এটা, তাই তো। কানিং ফক্স, পঞ্চতন্ত্র, তাই তো। কানিং এর একটা ভালো ইংরেজি হচ্ছে স্লাই, তাই তো। এ মেজারিং আইভরি সিলস, এটা বললাম। হোয়াইট টাস্ক অফ এলিফেন্ট বললাম। মাউন্ড অফ ডেড ওয়ার্ল্ড, 6 সেকশনস, ঠিক আছে। বেশ, এবার আমরা ধোলাভিরা বলছি। ধোলাভিরা বলার পরেই আমার ইচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব একটু এমসিকিউতে। আচ্ছা, ধোলাভিরার জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এবং ইটটাকে ভালো করে লক্ষ্য করে দেখো, কি কোয়ালিটির ইট সে সময় ইউজ করা হয়েছে। এখানে একটা ম্যাপকেও ভালো করে ফলো করা হয়েছে, একটু দেখে নিও যে জায়গাটা, যে ধোলাভিরা, এই জায়গাটাও কিন্তু আমাদের পড়ছে কচ্ছের রন, তাই তো। খাদির বেট বলে একটা জায়গা আছে কচ্ছের রনের, সেখানেই ছিল আমাদের এই ধোলাভিরা। ঠিক আছে, মানসার বা মানহার এই নদীর তীরে জেপি যোশী RS 20 90-91 সালে এটা কাজ শুরু হয়। এখানে আমি 4টে জিনিস তোমাদের বলে দিই। যদি বলে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, উত্তর হবে ধোলাভিরা। যদি বলে স্পোকেল হুইল মানে দাঁড় বিশিষ্ট চাকা, তাহলেও হবে ধোলাভিরা। আবার যদি বলে যে ইন্দাস ভ্যালির একটাই সাইট, যে সাইটটাতে আপার মিডল আর লোয়ার 3টে ভাগে ভাগ করে ওয়ার্ল্ড করা হয়েছে, মানে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, তাহলে হবে ধোলাভিরা।
আবার যদি বলে যে এখানে ড্যাম পাওয়া গেছে, ড্যাম, তাহলে উত্তর হবে কিন্তু ধোলাভিরা। ঠিক আছে, ব্যারেজ বললেও ধোলাভিরা। তাহলে যে কোনো জল সংক্রান্ত ব্যাপার এগুলো হচ্ছে, ঠিক আছে, তোমরা যে কোনো জল সংক্রান্ত ব্যাপার দেখলেই তোমরা উত্তর করতে পারবে হচ্ছে ধোলাভিরা। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। এখানে একটা মনে রাখবে যে ড্যাম, ইরিগেশন ক্যানেল ধোলাভিরাতে পাওয়া গেছিল। তারপরে অনলি ইন দা সরপ্পান সাইড টু বি ডিভাইডেড 3 পার্টস, সেটা বললাম, আপার মিডল লোয়ার, কভার্ড বাই ওয়ালস, দেওয়া আছে এখানে। আচ্ছা, এবার দেখো এখানে এই যে স্পোকেল হুইলটা বললাম ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে রক কাট আর্কিটেকচার, রক কাট আর্কিটেকচার এখানে পাওয়া গেছিল, এটা পরীক্ষা দেয়, এটাকে কোট দা টিম্বা বলা হয়। এটা হচ্ছে যতগুলো ইন দা সাইট আছে তার মধ্যে 5 নম্বর এটা অবস্থান করে, ফিফথ লার্জেস্ট। ঠিক আছে, 8টার মধ্যে এটা 5টা। ঠিক আছে, এবারে এটাও বলে দিই যে এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এই যে স্কোয়ার টাইপের শিল, হামড অ্যানিমেলস এখানে পাওয়া গেছিল। একটা বড় ব্রোঞ্জের তৈরি হাতুড়ি এখানে পাওয়া গেছিল। ঠিক, মনে রাখবে। এইবার আমরা চলে আসছি রাখিগাড়িতে। রাখিগাড়িতে দুটো পয়েন্ট খালি মনে রাখতে হয়। যদি বলা হয় ইন্দাস ভ্যালির মধ্যে সবচেয়ে বড় জায়গা কোনটা, উত্তর হচ্ছে রাখিগাড়ি, এটা মনে রাখবে। আর 2 নম্বর বলবে যদি লোথাল ছাড়ার কোথায় হিউম্যান মানে একটা পুরুষ মানুষ এবং একটা মহিলা, ম্যান অ্যান্ড ওমেনের একটা টুইন গ্রেভ পাওয়া গেছে, তাহলেও হবে আনসারটা রাখিগাড়ি। এটা কিন্তু কখনো ভুল করবে না। ঠিক আছে, রাখিগাড়ির ম্যাপটাও দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো কোথায়, হিসারের কাছে, হিসার ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এটা হচ্ছে সরস্বতী, শুকিয়ে যাওয়া সরস্বতী নদীর গর্ভে। অনেকবার করে এটা গবেষণা হয়েছে, অমলানন্দ কাজ করেছিল 2011-র পরে, এটা কাজ অনেক বেশি এগিয়েছে, মনে থাকবে, এটা ভালো করে একটু পড়বে। এটাকে প্রভিন্সিয়াল ক্যাপিটাল বলা হতো। এখানেও ফায়ার অল্টার্স, প্রচুর অগ্নিকুণ্ড পাওয়া গেছিল। ঠিক তো, বেশ। এবং আরেকটা জিনিস এখানে জানবে, যেটা হচ্ছে আমি লাস্টে বললাম, এই যে ডাবল বারিয়াল অফ এ ম্যান অ্যান্ড ওম্যান। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, ইচ্ছে খুব ছিল আমার যে কালীবঙ্গানটা অব্দি পড়িয়ে যাওয়ার, তারপরে এমসিকিউ গুলো করানোর। এবার আমি এর একটা পার্ট 2 পড়াবো। ঠিক আছে, আমি ছোট করে জাস্ট কালীবঙ্গানটা বলে দিচ্ছি, তোমরা কি পড়বে। এটা রাজস্থানের একটা জায়গা, এটা ঘাঘর, তাই তো, ঘাঘর রিভার এর কাছে ছিল। আর রাজস্থান মানেই তুমি ভালো করে জানবে যে এর মধ্যে জড়িয়ে আছে কি, এর মধ্যে জড়িয়ে আছে ক্যামেল। তাই বোনস অফ ক্যামেল বললেই তুমি সঙ্গে সঙ্গে উত্তর করে ফেলবে আমাদের এই কালীবঙ্গান। আর সবচেয়ে বেশি ফায়ার অল্টার্স, 7 ফায়ার অল্টার্স, 7টা ফায়ার অল্টার্স যদি জিজ্ঞেস করে, তারও উত্তর হবে কিন্তু আমাদের এই কালীবঙ্গান। আর কি আছে, আর আছে বোস্ট অফ ফ্রিডম স্টাইল অফ রাইটিং, ডান দিক থেকে বাঁ দিক, এই রাইট সাইড থেকে লেফট সাইড, আবার এই লেফট সাইড থেকে রাইট সাইড, এই যে প্রসেসটা যে লেখে এরকম করে, ধরো একটা কিছু লিখলো, ঠিক আছে, আবার এরকম ভাবে লিখলো, এই যে প্রসেসটাকে বললাম এটাকে বলে বোস্টোপ্রেডন। এবং এখানে 400টা থেকে 600টা লেটার লেখা হতো। ঠিক আছে, একে কি বলে, বোস্টোপ্রেডন। ঠিক আছে, একটা ওয়ান কাইন্ড অফ চিত্রলিপি, কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে অক্ষরের উপর অক্ষর চাপিয়ে লেখা হয়। রাখিগড়ি সমস্ত গোটা ভারতবর্ষের মধ্যে কেন, গোটা বিশ্বের মধ্যে যদি ইন্দাস ভ্যালি ছড়িয়ে পড়ে তাহলে ওটা সবচেয়ে বড়। 2 নম্বরে হচ্ছে মহেঞ্জোদারো, 5 নম্বর হচ্ছে ধোলাভিরা। এখনো পর্যন্ত ফ্র্যাকচুয়েট করছে 3, 4, 3 আর 4 নাম্বারটা নিয়ে ফ্র্যাকচুয়েট করছে।
ঠিক আছে, 1, 2 আর 5 নির্ধারিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কালীবঙ্গানটাকে পর্যন্ত বলে দিচ্ছি। এটাকে ব্ল্যাক বেঙ্গল বলে, কালো চুরি। অমলানন্দ ঘোষ, বিবি লাল, এই দুজন হচ্ছে খুব বড় মানে আর্কিওলজিস্ট, যারা কাজ করেছিল দীর্ঘদিন ধরে। 10 বছর সময় লেগেছিল, 51 থেকে 61। এবার কি আছে এখানে, এই যে টাইগার মার্ক কয়েন, আরে বাপরে, যে একটা বাঘের, ঠিক আছে, ছবি দেওয়া যে মুদ্রা, ওটা পরবর্তীকালে বলছে না ওটা নাকি একটা সিল। 7 ফায়ার অল্টার আমি যেটা বলে দিলাম আগেই, ঠিক আছে। এবং এই যে ব্রোস্টোপ্টেরন বলে দিয়েছি আমি। আর এই জায়গাটা হচ্ছে কালীবঙ্গান, মনে রাখবে, যেখানে তোমার কিসের জন্য ধ্বংস হয়েছিল, আর্থকোয়েক, তাই তো, আর্থকোয়েকের চিহ্ন পাওয়া গেছে। আর মহেঞ্জোদড়ো ধ্বংস হয়েছিল মনে রাখবে, ফ্লাড, বন্যা, দুটো আমি মেনশন করে দিয়েছি। ঠিক আছে, এই যে মেডিকেল বিলিভস, সার্জারি স্কার, যেটা আমরা লোথালেও পেয়েছিলাম সেটা আবার আমরা এখানেও পেলাম, কালীবঙ্গানেও পেলাম। ঠিক আছে, টেরাকোটার পোড়ামাটির তৈরি টয় কাঠ পাওয়া গেছিল এখানে, বোস্টোপ্টেরন দেখবে। ঠিক আছে, বেশ। এইবারে আমাদের যেটা বলবার আছে সেটা হচ্ছে তোমাদের পরবর্তী অধ্যায় আমি অন্য সাইটগুলো ভালো করে একটু পড়াবো। আজকে আমার একটু ইচ্ছে আছে তোমাদের যা পড়ানো হলো তার উপরে একটু এমসিকিউ করানো। ঠিক আছে, তাহলে আমি এমসিকিউ গুলোতে যাচ্ছি, একটু রেডি হও। মাইনরলি সবাই কিন্তু একটু এমসিকিউর জন্য তৈরি হবে। একটু জল দেবেন। ও তুই তো এখানে ছিলি, হ্যাঁ ঠিক। তিরিশ সেকেন্ডে একটা কোশ্চেন, 30 সেকেন্ড নেবো। হ্যাঁ, চলো শুরু হয়ে গেলাম আমরা। ভালো করে শোনো। দ্য ফার্স্ট আর্কিওলজিস্ট হু এক্সকাভেটেড হরপ্পা বাট কুড নট রিকগনাইজ ইটস সিগনিফিকেন্স ওয়াজ আলেকজান্ডার ক্যানিংহাম, স্যার জন মার্শাল, মর্টিমার হুইলার, জর্জ এফ ডালেস। একটু আগে পড়ালাম, ঠিক বলেও দিলাম কথাটা। পল্লবী করেছে, বিদিশা করেছে। হ্যাঁ, এটার উত্তর তোমরা ঠিকই ধরেছ, সেটা হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহাম। উনি মেনশন করতে পারেননি সিগনিফিকেন্স, ঠিক আছে, মানে ওনাকে রিকগনাইজড সে অর্থে করা হয়নি। এবং উনি 1853 এবং 1872-তে উনি কিন্তু এটা করেছিলেন। স্যার জন মার্শাল সেটাকে করেছিলেন হচ্ছে 1924-এ, হুইলার ওই 22, আর জর্জ এফ ডালেস 22। ঠিক আছে, মনে থাকবে। ভালো উত্তর, ভালো উত্তর, ভেরি গুড। তাহলে পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য লার্জেস্ট বিল্ডিং অ্যাট হরপ্পা ওয়াজ প্যালেস, বাথিং পুল, গ্র্যানারি, আর হচ্ছে পিলার্ড হল। দেখা যাক ছোট্ট ছেলেমেয়েরা কি উত্তর করে।
করেছে? হ্যাঁ, করতে পেরেছে? আচ্ছা, বলে যাই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্যালেস বলা হয়েছে। প্যালেস একটা বড় বিল্ডিং অবশ্যই। বাথিং পুল, হ্যাঁ, একটা স্নানাগারও বেশ বড় হয়। গ্র্যানারি, শস্যাগারও বড় হয়। পিলার্ড হল, এটাও বড় হয়। তাহলে আমার জানতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে বাথিং পুল যেটা আমরা পেয়েছিলাম, সেটা কিন্তু এর মাপ ছিল 180 ইন্টু 180 ফিট। আর যেটা গ্র্যানারি ছিল, সেটা ছিল 169 ইন্টু 135 ফিট। ঠিক আছে? আর প্যালেস আর পিলার্ড হল, এগুলোর যে মাপ পাওয়া গেছে, এগুলোর মাপ সবই মোটামুটি ওই 100 ইন্টু 100 বা আমাদের 108 ইন্টু 150 এরকম। তাহলে যেটা দেখলাম মাপের হিসেব করে, সেটা সবচেয়ে বড় দাঁড়ালো হচ্ছে গ্র্যানারি। এটা কোথায় ছিল? এটা ছিল আমাদের মহেঞ্জোদড়োতে। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ। বাথিং পুল কেন না, ওই যে মাপটা দেখো, বাথিং পুলের মেজারই তো সব বলে দিচ্ছে। 180 ইন্টু 108, সরি, 180 108। ঠিক আছে? আর ওটা হচ্ছে 169 ইন্টু 35, তাহলে তো বড় হলো। এই, which one of the following ancient towns is well known for its elaborate system of water harvesting and management by building a series of dams and আমাদের কি বলছে, channeling water into connected reservoir, এই চ্যানেলাইজিং ওয়াটার ইনটু কানেক্টেড রিজার্ভার, দুটোই বলেছে। বেশ, কি করা যায় দেখা যাক। ধোলাভিরা, কালীবঙ্গান, রাখিঘড়ি, রোপার, একটু আগেই পড়িয়েছি এটা আমি। বাহ বাহ, সবাই সঠিক উত্তর করেছে, ভেরি ভেরি গুড। এখানে বাহ, পল্লবী, সুচেতনা, সুচরিতা, মধুশ্রী, সবাই সঠিক উত্তর করেছে। হ্যাঁ।
এবার শুনতে পাচ্ছ বাবু? হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি না, এখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, এবার যে কোশ্চেনটা রয়েছে দেখো, বলছে রক কাট আর্কিটেকচার ওয়াজ ফাউন্ড, ঠিক আছে, উইথ দ্য রেফারেন্স টু দ্য হরপ্পান সিভিলাইজেশন। কি হবে কোশ্চেনটা? আমি তোমাদেরকে দিয়েছিলাম, অবশ্যই তোমাদেরকে আমি দিয়েছিলাম কোশ্চেনটা, মানে দিয়েছিলাম মানে কোশ্চেনটা আমি কিন্তু আলোচনা করেছিলাম একটু আগে টপিক পড়াতে পড়াতে। কি উত্তর করেছো তোমরা এটাকে? করতে পেরেছো? হ্যাঁ, অ্যান্সার করতে পেরেছো? বলবো? হ্যাঁ ঠিক, এটার উত্তর হবে রক কাট আর্কিটেকচার, মানে সবসময় উত্তর হবে ধোলাভিরা। ঠিক আছে, কালীবঙ্গান বা কোটদিজি বা আমৃতে হবে না। কোটদিজিতে মনে রাখবে একমাত্র ইন্দাসের সাইট যেটা আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছিল, ঠিক আছে, ডেস্ট্রয়েড ফায়ার। আর আমরির ইম্পর্টেন্টটা হচ্ছে কি? আমরি মনে থাকবে, এখানে পাওয়া গেছিল হচ্ছে রাইনোসোরাস। প্রপার রাইনোসোরাস বা কপার রাইনোসোরাসটা আমরিতে পাওয়া গেছিল। হলো? আর কালীবঙ্গান তো জানো, কালীবঙ্গানের মেন খ্যাতিটা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে প্রথম কাল্টিভেশন, ফার্স্ট কাল্টিভেটেড ল্যান্ড, ফার্স্ট কাল্টিভেটেড ল্যান্ড। ঠিক, চলো পরের প্রশ্নে যাই। An ivory scale in Harappan context was found at কালীবঙ্গান, লোথাল, ধোলাভিরা, বানওয়ালি। কি হবে? কি আনসার হবে? বেশ, যা উত্তর হলো মাত্র একজনই। হ্যাঁ, পল্লবী একমাত্র। সঠিক উত্তর একমাত্র পল্লবী দিতে পেরেছে। না, অনেকেই দিয়েছে। হুম, তিনজন দিয়েছে। প্রশান্ত দিয়েছে, সুশান্ত, সুস্মিতা দিয়েছে, আর সুশান্ত দিয়েছে সঠিক উত্তর। বিদিশা দিয়েছে, ভেরি গুড, একদম সঠিক উত্তর করেছে। আইভরি স্কেল হচ্ছে আমাদের লোথালে, তাই তো? এই আইভরি স্কেলটাকে আমরা আবার অ্যান্টিমনি রডও বলি, ঠিক আছে, এই দুটোই হচ্ছে লোথালে। এবার ধোলাভিরা, বানওয়ালি আর কালীবঙ্গানে কিন্তু এরকম কিছু মেজারমেন্টের জিনিস পাওয়া যায়নি। ধোলাভিরাতে যেটা পাওয়া গেছিল হচ্ছে ওয়েট, ওয়েট মেজারমেন্ট, মানে যেটা 16 মাল্টিপ্লাই হতো, ঠিক আছে, 16 মাল্টিপ্লাই হতো। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সাইটস হ্যাজ ইয়েল্ডেড এভিডেন্স অফ ডাবল বারিয়েল? এটা ইউপিএসসি মেন 2016। কুন্থাসি, ধোলাভিরা, লোথাল, কালীবাঙ্গান। বাহ 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 বাহ,
15 সেকেন্ড করে দেন এটাকে। $75 দাঁড়ালো। এই তো পল্লবী পেরেছে, বিদিশা পেরেছে, সাবিনা পেয়েছে, সুবিনা খাতুন পেয়েছে। ভেরি গুড। সুশান্ত পেয়েছে, সুস্মিতা পেয়েছে। তাহলে এখানে অ্যান্সার আমরা যেটা করলাম, ডাবল বাড়িয়েল পাওয়া গেছিল লোথালে। আর বলেছিলাম লোথাল ছাড়া ডাবল বাড়িয়েল আরেকটা জায়গায় পাওয়া গেছিল, সেটা কোথায়? সেটা হচ্ছে রাখিগড়হি। ঠিক আছে, সেটা হবে রাখিগড়হি। তাহলে কুন্থাসি, ধোলাভিরা, কালীবঙ্গান, এটা উত্তর হবে না। ঠিক আছে, এখানে মনে থাকবে কুন্তসী, ধোলাভিরা বা কালীবঙ্গান এখানে অ্যান্সার হবে না। এখানে অ্যান্সার হচ্ছে লোথাল আর কালীবঙ্গান হচ্ছে। তাহলে এখানে যেটা বলছে যে ডাবল বাড়িয়েল, ডাবল বাড়িয়েলের এখানে কোনো অস্তিত্ব নেই। তুমি জড়জোর বলতে পারো এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে রোপার। রোপারে আছে ম্যান উইথ হিজ ডগ, এইরকম একটা বাড়িয়েল আছে। বেশ, এটা কি কাপলদের সমাধি হচ্ছে সুশান্ত, এই সুহানা, ভালো করে বোঝো। সেটা হচ্ছে লোথালে পাওয়া গেছে। আর কোথায় বললাম? রাখিগড়ি। হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনকেই। আর বারিয়েল মিনিং হচ্ছে সমাধি। বারিয়েল শব্দের অর্থ হচ্ছে সমাধি। ঠিক আছে, মনে থাকবে এটা। পরের কোশ্চেনে যাচ্ছি। নতুন নতুন কোশ্চেন দেখেছো স্যার বলছি, শুনতে পাচ্ছেন? হ্যালো। among the following Harappan sites terracotta of Lao was found? এই পোড়ামাটির তৈরি আমাদের এই লাঙ্গল কোথায় পাওয়া গেছে? ধোলাভিরা, বানওয়ালি, কালীবঙ্গান, লোথাল। কি হবে? দেখা যাক। মাত্র 20% লোক উত্তর ঠিক করেছে, সেটা হচ্ছে মধুশ্রী। ঠিক আছে, বি উত্তর এছাড়াও করেছে সুস্মিতা, সুষমা, নাসিব। হ্যাঁ, একবার সি করেছে, দেখে নাও ভালো করে। হরপ্পান সাইট টেরাকোটা প্লাও, টেরাকোটা প্লাও পাওয়া গেছিল হচ্ছে যে বানোয়ালিতে। ঠিক আছে, টেরাকোটা প্লাও বানোয়ালিতে পাওয়া গেছিল। এই বানোয়ালিটা তোমার মনে রাখবে, এই যে মানে পোড়া মাটি, লিখে দিচ্ছি বাংলায়, পোড়া মাটির তৈরি লাঙল এই তোমার যেটাকে তোমরা বলছো কি টেরাকোটা, ইংরেজিতে এটাকে বলতে পারো ফার্স্ট লাঙল, ফার্স্ট প্লাও। তাই তো, অ্যাকচুয়াল প্লাও এটাই ছিল। মনে রাখবে, এটা অ্যাকচুয়াল প্লাও ছিল। তাই এটা কালীবঙ্গান অ্যান্সার হবে না, কারণ এটা
প্লাও বলেছে, টেরাকোটা প্লাও। টেরাকোটা প্লেয়ার বললে, প্লাও বলে সবসময় অ্যান্সার বানওয়ালি হবে, কালীবঙ্গান হবে না। কালীবঙ্গানে যেটা বলেছিল সেটা আমি বলে দিচ্ছি। কালীবঙ্গানে হচ্ছে প্লাও ফিল্ড সারফেস, ফার্স্ট প্লাও ফিল্ড। এবার এখান থেকে মনে হয় লোকে যে প্রথম প্লাওটা বোধহয় ইউজ হয়েছিল এখানে। দেখো, প্লাওকে ইউজ করার কথা বলছে না, প্লাও পাওয়া গেছে বানওয়ালিতে, ইউজ হয়নি, ইউজটা হচ্ছে কোথায়, কালীবঙ্গানে। তাই ফার্স্ট ইউজেস অফ তোমার প্লাও, ফার্স্ট ইউজেস অফ প্লাও তাহলে হবে কালীবঙ্গান। আর ফার্স্ট যদি বলা হয় মানে মেকিং অফ প্লাও তাহলে হবে হচ্ছে বানওয়ালি। একটা মেকিং আর একটা হচ্ছে তোমার হারভেস্টিং এর জন্য ইউজ করা। ঠিক আছে, বুঝে গেল? চলো পরের প্রশ্নে যাই। কালীবঙ্গান ওয়াজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, সোজা কোশ্চেন, ইন্দাস, সতলেজ, চেনাব, ঘাঘর, কি হবে? সবাই সঠিক উত্তর দিয়েছে। সুষমা, পারভিন, পল্লবী, বিদিশা, মধুশ্রী আর সবিনা। ব্যাঙ্ক অফ দ্য রিভার বললে ঘাঘর, কারণ এটা কোথায় ছিল, ঘাঘর ছিল হচ্ছে রাজস্থানে। ঠিক আছে, সতলেজ, ইন্দাস, চেনাব এগুলো বিখ্যাত নদী। ইন্দাসের তীরে তো তোমরা জানো, ইন্দাসের তীরে আছে হলো মহেঞ্জোদড়ো, মহেঞ্জোদড়ো ছাড়া আর কি ছিল, মহেঞ্জোদড়ো ছাড়া অ্যান্ড চানহুদড়ো। ঠিক আছে, সুশান্ত, সুস্মিতা সঠিক উত্তর দিয়েছে কমেন্টে, দারুণ। আর দিয়েছে এখানে নার্গিস দিয়েছে, খুব ভালো উত্তর দিয়েছে। আচ্ছা, 9 নম্বর, from which one of the following places remains of whales have been found in house belonging to the developed stage of the Indus Valley civilization? ওয়েল কুয়ো, কুয়োর কথা বলেছে। হরপ্পা, কালীবঙ্গান, লোথাল, মহেঞ্জোদড়ো। দেখা যাক ছোট্ট ছেলেমেয়েরা কি উত্তর দেয়। হ্যাঁ, যারা অনন্যা, পল্লবী, সুবিনা এবং মধুশ্রী চারজনই সঠিক উত্তর দিয়েছে। পোলে দিয়েছে, এবার পোলের বাইরেও আছে যারা উত্তর দিচ্ছে। পোলের বাইরে যারা আছে তাদের মধ্যে আছে নার্গিস আছে, ঠিক, সুস্মিতা আছে, আর সুষমা আছে, সুশান্ত আছে। সবাই উত্তর এখানে দিয়েছে। সঠিক উত্তর দিয়েছে সুষমা, নার্গিস, এরা দুজন হচ্ছে সঠিক উত্তর দিয়েছে। এর মধ্যে দেখে নেওয়া যাক। সঠিক উত্তর মহেঞ্জোদড়ো, কারণ মহেঞ্জোদড়োতেই আমাদের কি ছিল, ওয়েল, তাই তো, প্রচুর সংখ্যক ওয়েল পাওয়া গেছিল, ম্যাক্সিমাম ওয়েল। হলো, হরপ্পা, কালীবঙ্গান, লোথাল হবে না। ঠিক, মনে থাকবে। হরপ্পা, কালীবঙ্গান, লোথাল, মহেঞ্জোদড়ো। হ্যাঁ, এবার বলছে ভেরিয়াস কজেস হ্যাভ বিন সাজেস্টেড ফর দ্য ডিক্লাইন অফ দ্য হরপ্পান কালচার, কনসিডার দ্য কজেস মেনশন বিলো অ্যান্ড আইডেন্টিফাই দ্য উইকেস্ট অফ দেম।
যেখানে কারণগুলো বলা হয়েছে এই কারণগুলোর মধ্যে সবচেয়ে কোনটা উইকেস্ট, সবচেয়ে দুর্বল, সেটা বলতে হবে ডিউ টু কনস্ট্যান্ট ইনসিডেন্ট অফ দ্য ন্যাচারালি অকারিং ফ্লাডস, তাই তো। এবং এখানে এটাও বলছে আমাদের স্যালিয়েন্টলি অফ দ্য সয়েল ফার্টিলিটি অ্যান্ড ডিক্রিজ দেয়ার, আবার বলছে আর্থকোয়েক, তাই তো, আবার বলছে এটা আরিয়ান ইনভেশন। ঠিক কোনটা হবে? খুব ভালো প্রশ্ন, এটা পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, পেরেছো? বিদিশা, সাবিনা দারুণ করছে, দুর্দান্ত পারফর্ম করছে। বিদিশা, আমি আবারও বলছি কালীবঙ্গানে পাওয়া গিয়েছিল যেটা, সেটা হচ্ছে প্লাউ ফিল্ড সার্ভেস, বাট নট প্লাউ। আর প্রথম লাঙলটা পাওয়া গেছিল হচ্ছে কোথায় আমি বলে দিলাম, সেটা বানোয়ালিতে। তাহলে একটা জায়গায় পাওয়া যাচ্ছে আর একটা জায়গায় ইউজ হচ্ছে, এই জন্যই গুলিয়ে ফেলছো তুমি। দেখে নাও ভালো করে এই অ্যান্সারটা। এটার যখন প্রশ্ন করা হয়েছে সবচেয়ে দুর্বল কারণ কি, হ্যাঁ সত্যি তো, আমাদের মহেন্দ্রগড়তে পাওয়া গেছে যেখানে বন্যা হয়েছিল, কালীবঙ্গানে পাওয়া গেছিল ফ্লাড হয়েছিল, তাই তো, একদম ঠিকঠাক কারণ। তারপরে ওই ফার্টিলিটি নষ্ট হয়ে গেছিল সয়েলের, এমন জিনিসও পেয়েছিলাম। তারপরে ব্যাকটেরিয়াটা ইনক্রিজ করে গেছিল। তারপর হচ্ছে আমাদের ওই রিভারের একটা গতিপথের পরিবর্তন হয়ে গেছিল, ডাইভারশন চেঞ্জ হয়েছিল। কিন্তু সবই মানা গেছে, তবেই প্রমাণ আছে, কিন্তু প্রমাণ একটাই হয়নি, সেটা হচ্ছে আরিয়ান ইনভেশন। বাইরের থেকে আরিয়ানরা ইনভেট করে যে ওদের ধ্বংস করেছিল, সেটা আর মানা হয় না, সেটা আর প্রুভডও নয়। তাই এটাই হচ্ছে উইকেস্ট কজ। তাহলে এবার তোমাকে প্রশ্ন করতে পারে কে বলেছিল আরিয়ান ইনভেডের কথা, এটা হচ্ছে হুইলার। হ্যালো স্যার। হুইলার বলেছিল। স্যার শুনতে পাচ্ছেন? এটা আর মানা হয় না, মনে থাকবে, এই পয়েন্ট আর মানা হয় না। ঠিক, স্যার ফ্ল্যাটের ব্যাপার বলে দিয়েছিলাম, মহেঞ্জোদারোতে ছিল। হ্যালো। ঠিক আছে, ভালো প্রশ্ন। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ বিদিশা বলো, তুমি যেটা বলছো। হ্যাঁ স্যার, আমি বলছি যে ওই যেটা ওয়েলের যেটা কোশ্চেনটা দিয়েছিলেন যে কুয়ো কোথায় ফার্স্ট পাওয়া গেছিল, তো ওটা তো মানে মহেঞ্জোদারোতেও পাওয়া গেছিল আর কালীবঙ্গানেও পাওয়া গেছিল। বিদিশা প্লিজ তুমি আরেকবার রিপিট করো। হ্যাঁ স্যার, বলছি যে আপনি যে ওই ওয়েলের কোশ্চেনটা দিলেন যে ফার্স্ট কোথায় ওয়েলের নিদর্শন পাওয়া গেছিল, হ্যাঁ হ্যাঁ ওটা তো মানে মহেঞ্জোদারো আর কালীবঙ্গান দুটো জায়গাতেই পাওয়া গেছিল না? না, একেবারে ওয়েল মানে একবারে মহেঞ্জোদারোই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়েলের প্রথম নিদর্শন সবসময় মহেঞ্জোদারো। ঠিক আছে তো, বেশ, হয়ে গেল এটা। এবার বলছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট অফ দ্য আইআইটি খড়গপুর স্টাডি গ্রুপ, continuous low rainfall for how many years was the causes of fall of the Indus Valley civilization? Option A 600 years, B 700 years, C হচ্ছে 800 years, D হচ্ছে 900 years। কি হবে এটা? বাবু একটু দেখে উত্তর বলো আমাকে। মাত্র দুজন করতে পেরেছে, সাবিনা আর পল্লবী, দুজন সঠিক উত্তর করেছে। আচ্ছা আমি দেখে নিচ্ছি যারা হচ্ছে আমাদের এর বাইরে রয়েছে, পোলের বাইরে কেউ করতে পারেনি।
ঠিক আছে, এটার উত্তর হবে 900 ইয়ার্স। 900 বছর ধরে চলার টানা একটা খরা ধ্বংস করে দিয়েছিল, যেটা আইআইটি খড়গপুর রিসার্চ করেছিল। কোথায় করেছিল এটা? এটা করেছিল হরপ্পার উপরে। ঠিক আছে, এইটা হচ্ছে কজ। লো রেইনফল, মানে লো রেইনফলের ফলে যেটা হয়েছিল সেটা কি হয়েছিল, সেটা হচ্ছে আমরা বলি ডট, DRAWT ডট, মানে হচ্ছে খরা, তাই তো? খরার জন্য হয়েছিল। হলো, এবার লাস্ট প্রশ্নে চলে আসি। From which archaeological site of Indus Valley civilization the figures of model of boat are found? Figures of models of boat. ঠিক আছে, মনে থাকবে? কি হবে? মধুশ্রী, পল্লবী, বিদিশা, সুস্মিতা পেরেছে। ঠিক আছে, এখানে 80%, 83%, আরেকজন পারলো সাবিনা খাতুন। ঠিক আছে, সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে মধুশ্রী, পল্লবী ফার্স্ট, সাবিনা সেকেন্ড, বিদিশা থার্ড, মধুশ্রী ফোর্থ, সুস্মিতা ফিফথ, সুষিমা না, সুষমা, সুচরিতা, আর হচ্ছে অনন্যা। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে মহেঞ্জোদড়ো অ্যান্ড লোথাল। ঠিক, মনে থাকবে? এখানে হচ্ছে মডেল অফ বোট ফাউন্ড ছিল। ধোলাভিরা, ঠিক আছে, আর ভগতরবে কখনো নৌকো পাওয়া যায়নি, কালীবঙ্গান রোপারেও না, হরপ্পার কর্দিজিতেও না। এবং মহেঞ্জোদড়ো আর লোথালে যে পাওয়া গিয়েছিল, কারণ হচ্ছে ওদের একটা পোর্টের সংযোগ ছিল, আর এখানেই এই জন্য বোট ইউজ হতো। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, আমি আগামী দিনে আমি পরের পর্বটা নিয়ে আসবো, মানে আমরা যেখান থেকে কালীবঙ্গান, ধোলাভিরা আমরা শেষ করেছি, তারপরের থেকে আমরা করে এই রাখিগড়ি শেষ করেছি, তারপরের পর্বটা আমরা শেষ করে দেবো। ঠিক, তোমরা শেষ পর্যন্ত থাকো সঙ্গে, সেটা হচ্ছে পুরোপুরি জিনিসটা যা নিয়ে যাবে সেটা প্রিলিমস প্লাস আমাদের মেনের কাজে লাগবে। ঠিক, এবং যারা মনে করছো হিস্ট্রি অপশনাল নেবে তাদেরও খুব কাজে লাগবে। এই যে ফিচার্সগুলো আমি যেরকমভাবে বলে দিয়েছি সেগুলোকে লিখতে পারলে তো নম্বর অনেক ভালো পাবে। ঠিক, 2017-18 যে খড়গপুর আইআইটির ব্যাপারটা ছিল সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। আপডেট থাকলে তোমাদের আর অন্য কিছুর উপর নির্ভর করতে হবে না। ঠিক আছে, ক্লাস 1 সেরকমই একটা প্ল্যাটফর্ম আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে টিচারই একটা বইয়ের কাজ করে এবং টিচারই যথেষ্ট স্টুডেন্টদের গ্রুমিং করে, যে গ্রুমিংটার জন্য সে অন্য কোথাও আর যেতে হয় না। এটাই তো নিয়ম, মানুষ তো একটা জায়গাতেই নির্ভর করবে। ঠিক আছে।